আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের একটি গল্প, ঘড়ির কাঁটা। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প, ঘড়ির কাঁটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। বেশ কিছুদিন পরের কথা। জজের আদালতে যেদিন বিচার শুরু হলো, সেদিন কোর্টে লোক হয়েছে যথেষ্ট। ইতিমধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দাখিল করেছে। ম্যাজিস্ট্রেট কেসটা দায়রায় সোপর্দ করেছেন। আজ জাস্টিস সদানন্দ ভাদুরীর কোর্টে মামলাটা শুরু হলো। বাদীপক্ষে আছেন নিরঞ্জন মাইতি, স্বনামধন্য পাবলিক প্রসিকিউটর। বিবাদী পক্ষে ব্যারিস্টার বাসু। বাদী ও প্রতিবাদী প্রস্তুত কিনা জেনে নিয়ে বিচারক বললেন, মিস্টার পিপি, আপনি কি একটা প্রারম্ভিক ভাষণ দিতে চান? চাই মিলট। কেসটা জটিল, প্রত্যক্ষদর্শী কেউ নেই, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে আমরা কি প্রমাণ করতে চাই তার চুম্বকসার প্রথমেই শুনিয়ে দিলে মামলার গতিপথ অনেকটা সরল হয়ে যাবে। বাদীপক্ষ আশা রাখেন তারা প্রমাণ করবেন আসামি ওই ডক্টর প্রকাশ সেনগুপ্ত মাত্র 10,000 টাকার লোভে অত্যন্ত নৃশংসভাবে তার সহপাঠী বন্ধুকে হত্যা করেন। মাত্র 10,000 টাকা বলছি এই জন্য যে ওই অর্থ ডক্টর সেনগুপ্তের 6 মাসের উপার্জনের অপেক্ষা কম। তার বন্ধু মৃত কমলেশ মিত্র যে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন এমন দাবি আমরা করছি না। তার চরিত্রে অনেক দোষ ছিল, কিন্তু সেজন্য তার প্রাণধারণের মৌলিক অধিকার নিশ্চয়ই নাকচ হয়ে যায় না। আমরা প্রমাণ করব মৃত কমলেশ মিত্র গত 30শে মার্চ শনিবার ইউবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নগদ তোলেন। 1 এপ্রিল তার দার্জিলিং যাওয়ার কথা ছিল, তিনি প্লেনের টিকিটও কেটেছিলেন। শনিবার 12টা থেকে ওই টাকা তার বাড়িতে লোহার আলমারিতে নগদে রাখা ছিল। কমলেশবাবু ছিলেন কৌতুকপ্রিয় লঘু চরিত্রের মানুষ। 31শে রবিবার তার নাইট ডিউটি ছিল। 1 এপ্রিল ভোর 5টা নাগাদ তিনি আসামিকে অনুরোধ করেন রবি বসুকে ফোন করে জানাতে তিনি আহত হয়ে হাসপাতালে এসেছেন। বলা বাহুল্য, এটা ছিল নিছক কৌতুক, রবি বসুকে এপ্রিল ফুল করা। আমরা আশা রাখি প্রমাণ করব যে সকাল 5:15 নাগাদ কমলেশ অফিস থেকে বের হন এবং 6:05 রবি বসুর বাড়িতে আসেন। সেখানে পৌঁছে কমলেশ দেখতে পান ভুল খবর পেয়ে রবি বসু তার পূর্বেই মেডিকেল কলেজে রওনা হয়ে গেছে। মিসেস বসু স্বামীর অনুপস্থিতিতে যখন স্বামীর বন্ধুকে আপ্যায়ন করার আয়োজন করেন, তখন রাত্রি জাগরণে ক্লান্ত কমলেশ রবিবাবুর শয়নকক্ষে চলে যান এবং শুয়ে পড়েন। আমরা আশা রাখি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে প্রতিষ্ঠা করব নির্জন কক্ষে কমলেশ দেখতে পান ঘরে লোহার আলমারিটা বন্ধ করা নেই। কমলেশবাবু, আগেই বলেছি, অত্যন্ত লঘু চরিত্রের খেয়ালি মানুষ। নিছক কৌতূহলে তিনি আলমারির পাল্লা খুলে দেখতে পান ভিতরে ইন্সপেক্টর রবি বসুর সার্ভিস রিভলভারটা রয়েছে। কৌতুকপ্রিয় কমলেশ তৎক্ষণাৎ সেটি পকেটে ভরে ফেলেন। চুরির উদ্দেশ্যে নয়, বন্ধুকে নাকাল করার অভিলাষে। রবিবাবুর রিভলভারটি ছিল 38 বোরের স্যাক্সবি কোম্পানির, তার নম্বর 397526। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে কমলেশের একটি নিজস্ব রিভলভার ছিল, সেটি রবি কোম্পানির 22 বোরের। কমলেশ 6:30টার সময় রবি বসুর সূর্য সেন স্ট্রিটের বাসা থেকে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। তার গৃহভৃত্যের সাক্ষ্যে আমরা প্রমাণ করব প্রাতরাশের সময় তিনি খবরের কাগজে দেখেন যে তিনি এবার লটারিতে 1.25 লক্ষ টাকার ফার্স্ট প্রাইজ পেয়েছেন। তৎক্ষণাৎ তিনি দার্জিলিং ভ্রমণের সিদ্ধান্ত বাতিল করেন। বন্ধু বান্ধবীদের নিয়ে একটি পার্টি দেবার বাসনা জাগে তার। গৃহে স্থানাভাব, তাই তিনি হোটেল হিন্দুস্তানে একটি সুইট ভাড়া নেন। বন্ধু বান্ধবীদের টেলিফোন করে সন্ধ্যা 6টার সময় তার সঙ্গে হোটেলে দেখা করতে বলেন। শুধু তার নিকটতম বন্ধু ডক্টর প্রকাশ সেনগুপ্তকে বিকাল 3টায় ওই হোটেলে দেখা করতে বলেন। মামলা চলাকালীন আমরা দেখাবো যে কমলেশবাবু বেলা 11:15টায় ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির দপ্তরে ফোন করেন এবং তারা ওকে বেলা 3:30টায় আসতে বলেন। সেই অনুসারে 3টা নাগাদ তিনি যখন হোটেল ত্যাগ করে যাচ্ছেন, তখন তার মনে পড়ে যে বন্ধু ডক্টর সেনগুপ্তকে তিনি 3:30টায় আসতে বলেছেন। তিনি অনায়াসে কাউন্টারে চাবিটি রেখে নির্দেশ দিয়ে যেতে পারতেন যে বন্ধু এলে যেন তাকে চাবিটি দিয়ে
অপেক্ষা করতে বলা হয়। কিন্তু কৌতুকপ্রিয় কমলেশ সে পথে যাননি। তিনি কি বিচিত্র ব্যবস্থা করেছিলেন তা মামলা চলাকালীন আমরা দেখাবো। আমরা প্রমাণ করব আসামি প্রকাশবাবু কিভাবে কাউন্টার ক্লার্কের হাত থেকে চাবি নিয়ে বন্ধুর অনুপস্থিতিতে ওই ঘরে ঢোকেন। একটা সিগারেট খেতে যতটুকু সময় লাগে অন্তত সেই সময়টুকু তিনি ওই নির্জন ঘরে ছিলেন। তারপর চুরির উদ্দেশ্যেই হোক অথবা খেয়ালবশেই হোক তিনি ঘরের আলমারির পাল্লাটা খোলেন এবং দেখতে পান সেখানে থাক দেওয়া নোট ও একটি রিভলভার রয়েছে। আলমারির ভিতরে নোটগুলি ছিল 100 টাকায়, 10 কেতা নোট, 10,000 টাকার। রিভলভারটি রবি বসুর। আসামি তৎক্ষণাৎ টাকাটি পকেটজাত করে রিভলভার হাতে অপেক্ষা করেন। কিছু পরে কমলেশ তার ডুপ্লিকেট চাবির সাহায্যে দরজা খুলে ঘরে ঢোকা মাত্র প্রকাশ তাকে নৃশংসভাবে হত্যা করেন। তখন কমলেশের পকেটে ছিল তার নিজস্ব রিভলভার, কিন্তু তিনি সেটি বার করার সুযোগ পান না। আসামি মৃতদেহকে টেনে বাথরুমে নিয়ে যান। তিনি যে বাথরুমের দরজা খুলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সাক্ষ্যে তা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করব। প্রস্থানের সময় আসামি লিফট দিয়ে নামেন না, যাতে লিফটম্যান তাকে পরে শনাক্ত না করতে পারে। কিন্তু তার দুর্ভাগ্যক্রমে তিনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন তখন সাক্ষী সুদীপ লাহিড়ী লিফট বেয়ে উপরে উঠছিলেন। দ্বিতরের ল্যান্ডিংয়ে সুদীপ তাকে দেখতে পান। আসামির সঙ্গে কোনো ব্যাগ ছিল না। তার 2 পকেটে তখন 10,000 টাকা এবং 2টি রিভলভার। সুদীপবাবু আসামির হিপ পকেট থেকে একটি রিভলভারের মাথা উঁচু হয়ে আছে দেখতে পান। আমরা প্রমাণ করব গ্রেপ্তার এড়াবার জন্য আসামি ওই রাত্রে বাড়ি ফেরেন না, হোটেলে রাত্রিবাস করেন এবং মধ্যরাত্রে নিজের বাড়িতে আসেন। মার্ডার ওয়েপন অর্থাৎ রবি বসুর .38 বোরের রিভলভারটি নিজ বাড়ির বাগানে লুকিয়ে রেখে হোটেলে ফিরে যান। মাননীয় আদালতকে আমার শেষ বক্তব্য, বাদীপক্ষের প্রতিবেদনে কোনো লোকছাপা নেই। আমরা আমাদের সম্পূর্ণ কেসটাই প্রথমে পেশ করলাম। এ জাতীয় মামলায় বাদীপক্ষ এমনভাবে তাদের আক্রমণ পদ্ধতি খোলাখুলি পেশ করেন না। আমরা সে পথে যেতে চাই না। আমরা বলতে চাই আসামির অপরাধ সূর্যোদয়ের মতো স্পষ্ট। সে অপরাধ অপ্রমাণ করার পূর্ণ সুযোগ আমার সহযোগী প্রতিবাদী পক্ষকে দিতে চাই। তাই এই দীর্ঘ প্রারম্ভিক ভাষণ। আমাদের শেষ বক্তব্য, মাননীয় আদালত এ জাতীয় অপরাধে আসামির চরমতম দণ্ডবিধান করে আদালতের মর্যাদা রক্ষা করুন। কপালের ঘাম মুছে মাইতি আসন গ্রহণ করেন। জাস্টিস ভাদুরী বাসু সাহেবের দিকে ফিরে বললেন, এবারে আপনি প্রারম্ভিক ভাষণ দিতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। আমাদের কোনো প্রারম্ভিক ভাষণ নেই। বাদীপক্ষ তাদের সাক্ষীদের ডাকতে পারেন। প্রথম সাক্ষী অটোপসি সার্জন ডক্টর শ্রীশধর। মাইতির প্রশ্নের জবাবে তিনি জানালেন, তার মতে মৃত্যুর সময় এ বৎসর 1 এপ্রিল বৈকাল 3টা থেকে 4টের ভিতর। ক্রস এক্সামিনেশনে বাসু জানতে চাইলেন, ডক্টর ধর, মৃত্যুর সময়টা আপনি কিভাবে নির্ধারণ করলেন? রিগার মার্টিস দেখে? না, মৃতের পাকস্থলী ও অন্ত্রে প্রাপ্ত ভুক্তাবশেষের জীর্ণতার পরিমাণ থেকে। আহারের পর থেকেই খাদ্য জীর্ণ হতে থাকে। কোনো সময় আহারকারীর মৃত্যু হলে হজম হওয়াও বন্ধ হয়। পাকস্থলী ও অন্ত্রে যেসব অর্ধজীর্ণ ভুক্তাবশেষ পাওয়া যায় তার রাসায়নিক পরীক্ষা করে বলা যায় আহার গ্রহণের কত পরে মৃত্যু হয়েছে। এক্ষেত্রে আহার গ্রহণের কত পরে মৃত্যু হয়েছে? প্রায় 2 ঘন্টা। যেহেতু আপনি মৃত্যুর সময় 3টে থেকে 4টে বলছেন, তাই আপনি ধরে নিয়েছেন যে মৃত ব্যক্তি 1টা থেকে 2টোর মধ্যে আহার করেছিল, তাই নয়? হ্যাঁ তাই। আপনি কেমন করে জানলেন মৃত ব্যক্তি কখন আহার করেছিল? হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে বেলা 1:45 নাগাদ রুম নম্বর 528-এ মধ্যাহ্ন আহার পাঠিয়ে দেওয়া হয়েছিল। ব্রেড রোল, চিকেন স্যুপ, মাখন, ফিশ ফিঙ্গার এবং চিকেন রোস্ট। যেহেতু এগুলি গরম গরম খেতে ভালো লাগে, তাই ধরে নিচ্ছি বেলা 2টো নাগাদ তিনি আহারে বসেন। আপনি যে খাদ্য তালিকার কথা বললেন সেটা নিশ্চয়ই লাঞ্চ মেমো অনুযায়ী। ওই আইটেমগুলির প্রত্যেকটির অর্ধজীর্ণ ভুক্তাবশেষ কি আপনি শবব্যবচ্ছেদে পেয়েছিলেন মৃতের পাকস্থলী বা অন্ত্রে? হ্যাঁ, পেয়েছিলাম। ওই তালিকাভুক্ত নয় এমন কোনো খাদ্যের অবশেষ কি পেয়েছিলেন? সাক্ষী একটু চিন্তা করে বলেন, হ্যাঁ, তাও পেয়েছিলাম। গ্রিন পিস মানে মটরশুঁটি। সেটা কেমন করে হয়? উনি তো মটরশুঁটি খাননি, মানে লাঞ্চ মেমো অনুযায়ী। এতে আপনার মনে কোনো সন্দেহ হয়নি? হয়েছিল। এই জন্য আমি হোটেলে খোঁজ নিয়ে জানতে পারি যে গ্রিন পিসের একটি পদও লাঞ্চের সরবরাহের ব্যবস্থা ওই দিন ছিল। শেষ দিকে ওই আইটেমটি ফুরিয়ে যায়। হোটেলের হেড কুক বললেন যে হয়তো 528 নম্বর কামরায় ওটা পাঠানো হয়েছিল, ভুলে লাঞ্চ মেমোতে দাম ধরা হয়নি।
যেহেতু মৃতের পাকস্থলীতে প্রচুর পরিমাণে অর্ধজীর্ণ মটরশুঁটি ছিল, তাই আমি ধরে নিয়েছিলাম এই ব্যাখ্যাই যুক্তিসঙ্গত। তার মানে ডক্টর ধর, আপনি মৃত্যুর যে সময়টা নির্ধারণ করেছেন তা ওই হেড কুক এবং রুম সার্ভিস বেয়ারার কথার উপর নির্ভর করে, নিছক বৈজ্ঞানিক পরীক্ষায় নয়। বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তিতেই, তবে আহারের সময়টা ওদের কথা থেকে নিতে হয়েছে আমাকে। আমিও তাই বলছি, মৃত্যুর সময়টা আপনি নির্ধারণ করেছেন পরের কথায়, যাকে আইনের ভাষায় বলে হেয়ারসে রিপোর্ট। দ্যাটস অল মিলট। দ্বিতীয় সাক্ষী সতীশ বর্মন, ইন্সপেক্টর, যিনি টেলিফোনে সংবাদ পেয়ে প্রথম তদন্তে গিয়েছিলেন। মাইতির প্রশ্নে তিনি বিশদ বর্ণনা দিলেন। বিকাল 5:52 তিনি প্রথম টেলিফোন পান। টেলিফোন করেন ব্যারিস্টার পি.কে. বাসু। তারপর হোটেলে এসে যা যা দেখেন তার দীর্ঘ বিবরণ দেন। তদন্তের অন্যান্য পর্যায়ের বর্ণনাও দিলেন। জেরায় বাসু তাকে প্রশ্ন করলেন, মৃতের পকেট থেকে আপনি কি কি জিনিস উদ্ধার করেন? একটি ফাউন্টেন পেন, রুমাল, একটি মানিব্যাগ যার গর্ভে ছিল বিভিন্ন নোটে মোট 572 টাকা 38 পয়সা, একটি লটারির টিকিট, কলকাতা বাগডোগরার দুখানি প্লেনের টিকিট 2রা তারিখের। আপনি এই জিনিসগুলি মামলার এক্সিবিট হিসেবে জমা দেননি কেন? কেউ দিতে বলেননি, তাই এগুলি তদন্তকারী অফিসার হিসেবে আমার কাছেই আছে। বাসু সাহেব দাবি করেন এগুলিকে মামলার এক্সিবিট হিসেবে আদালতে নথিভুক্ত করা হোক। মাইতি আপত্তি জানালেন, বললেন এগুলিকে পিপলস এক্সিবিট হিসেবে নথিভুক্ত করার প্রয়োজন তিনি দেখছেন না। বাসু বললেন, তাহলে ওইগুলি প্রতিবাদীর এক্সিবিট হিসেবে নথিভুক্ত করা হোক। অগত্যা তাই করা হলো। বাসু ফাউন্টেন পেনের ক্যাপ খুলে দেখলেন তাতে কালি আছে কিনা। ছিল, সবুজ রঙের কালি। প্লেনের টিকিট 2টি এবং লটারির টিকিটের নম্বরটা টুকে নিলেন। মানিব্যাগ খুলে দেখে সাক্ষীকে বললেন, আপনি বলেছেন ব্যাগে শুধু টাকা পয়সা ছিল। আমি দেখছি টাকা পয়সা ছাড়াও আছে কিছু ভিজিটিং কার্ড এবং একটি মহিলার ফটো। এগুলিকে মৃত ব্যক্তির পকেট থেকে সংগ্রহ করার সময়ই মানিব্যাগে ছিল, নাকি আপনি পরে ভরে দিয়েছেন? আমি কিছু ভরে দিইনি, ব্যাগে যা ছিল তাই আছে। তাহলে আপনার আগের স্টেটমেন্টটা হোল ট্রুথ নয় কেমন? ওই ফটোখানি কার? মিস মীনাক্ষী মজুমদারের। প্লেনের একখানি টিকিট তো শুনলাম কমলেশবাবুর, দ্বিতীয়টি কার নামে? টিকিটখানা তো পড়েই আছে, দেখলেই জানতে পারবেন। তা নয়, আমি জানতে চাইছি ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে আপনি তা দেখেছেন কিনা। নামটা বলতেই বা অত ইতস্তত করছেন কেন? মিস মীনাক্ষী মজুমদারের। আপনি ডাইরেক্ট এভিডেন্সে বলেছেন যে 2রা এপ্রিল রাত 11টা থেকে 3রা এপ্রিল রাত 1টার মধ্যে আসামি ডক্টর সেনগুপ্তের বাড়ি সার্চ করার সময় একটি রিভলভার খুঁজে পেয়েছেন। ওই তল্লাশির আগে প্রকাশবাবু বা তার বাড়ির কোনো লোক কি আপনাদের দেহ তল্লাশি করে দেখেছিল? না। তাহলে আপনারা নিজেরাই ওটা ওখানে গুজে রেখে নিজেরাই সেটা আবিষ্কার করে থাকতে পারেন। ঠেকাচ্ছে কি? তা পারতেন না আপনারা? অবজেকশন ইওর অনার, উনি পুলিশ বিভাগকে ডিফেম করছেন। মাইতির আপত্তিতে জাস্টিস বাদুরী চিন্তাগ্রস্ত হয়ে পড়েন রুলিং দিতে। বাসু বলেন, ইওর অনার, আদালতের অনুমতি পেলে আমার প্রশ্নটির প্রয়োজনীয়তা ও যথার্থ সম্বন্ধে কিছু নিবেদন করতে চাই। বেশ, বলুন। জাস্টিস ভাদুরী শুনতে চান। মাননীয় সহযোগীর ওপেনিং স্টেটমেন্ট অনুযায়ী আসামি মধ্যরাত্রে লিটন হোটেল থেকে নিজ বাড়িতে এসে আস্তা করে রিভলভারটা ফেলে দেয়। এক্ষেত্রে একটি অনিবার্য প্রশ্ন ওঠে, লিটন হোটেল থেকে আসামির বাড়ি যেতে কি অসংখ্য ম্যানহোল কভার ছিল না? বেছে বেছে নিজের বাড়ির রাস্তা করে কেন সে মার্ডার ওয়েপনটা রেখে এলো? অপরপক্ষে অস্ত্রটা পুলিশের রিভলভার। ঘটনার কিছু পূর্বে সেটা ছিল ইন্সপেক্টর রবি বসুর হেফাজতে, যার স্টেটমেন্ট সেটা ঘটনার আগেই খোয়া গেছে, এবং ইন্সপেক্টর রবি বসু হচ্ছেন বর্তমান সাক্ষীর অধীনস্থ কর্মচারী, এবং তল্লাশির পূর্বে তাদের সার্চ করা হয়নি। ফলে এ সন্দেহ যদি প্রতিবাদীর মনে জাগে, তাহলে সেটা কি অস্বাভাবিক, না পুলিশ বিভাগকে ডিফেম করা? জাস্টিস ভাদুরী বললেন, অবজেকশন ওভাররুলড। নাও আনসার দ্যাট কোশ্চেন। না, আমরা নিজেরাই রিভলভারটা ওভাবে গুজে দিইনি। ওতে হবে না মিস্টার বর্মন, ওটা আমার প্রশ্নের জবাব নয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু তল্লাশির আগে আপনাদের সার্চ করা হয়নি, তাই ইচ্ছা করলে আপনারা নিজেরাই হাত সাফাই করে ওটা ওখানে রেখে নিজেরাই তা আবিষ্কার করতে পারতেন। তা পারতেন না আপনারা? অমন ইচ্ছে আমরা করিনি, হাত সাফাই করিনি। প্রচণ্ড ধমক দিয়ে ওঠেন বাসু।
ন্যাকা সাজবেন না মিস্টার বর্মন। যতক্ষণ জবাব না দিচ্ছেন সারাদিন আমি ওই একই প্রশ্ন করে যাব, এবং এটা মনে রাখবেন, সহজ সরল জবাবটা যতবার এড়িয়ে যাবেন ততবারই আপনার গিল্টি কনসিয়াস মনের প্রমাণ লেখা হয়ে থাকবে আদালতের নথিতে। উঠে দাঁড়ান মাইতি। অবজেকশন। জেরার পদ্ধতিতে আমার আপত্তি। উনি সাক্ষীকে ধমক দিচ্ছেন। জাস্টিস ভাদুরী তৎক্ষণাৎ বললেন, ওভার রুলড। আমি ডিফেন্স কাউন্সিলের সঙ্গে একমত। সাক্ষী গ্রামের চাষি নন, থানার দারোগা। আদালত তাকে নির্দেশ দিয়েছে প্রশ্নের জবাব দিতে, অথচ তিনি ক্রমাগত সেটা এড়িয়ে যাচ্ছেন। বর্মন বললে, হ্যাঁ, ইচ্ছে করলে আমরা তা পারতাম। থ্যাংক ইউ। এবার বলুন, তল্লাশির সময় রবি বসু কি উপস্থিত ছিলেন? না, ছিলেন না। কে ওই রিভলভারটা খুঁজে পায়? আমি নিজেই। রবি বসু আপনার অধীনস্থ কর্মচারী? সে তো আপনি জানেনই। তাহলে সোজাসুজি স্বীকার করে হ্যাঁ বলতে বাধ্য কেন মিস্টার বর্মন? মাইতি গাত্রোত্থান করবার উপক্রম করতেই বাসু বলেন, এখানেই জেরা শেষ। এরপর ব্যালিস্টিক এক্সপার্ট জিতেন বসাকের সাক্ষী হল। তার সাক্ষ্যে প্রমাণ হল কমলেশ মিত্র রবি বসুর অপহৃত .38 বোরের রিভলভারের গুলিতেই মারা গেছেন। বাসু তাকে জেরাই করলেন না। এরপর সাক্ষী দিতে এলেন নবীন চট্টোপাধ্যায়। বাসু তাকে জেরায় প্রশ্ন করলেন, নবীনবাবু, এ কথা কি সত্য যে কমলেশবাবুর অনুরোধে এবং তার অর্থে আপনি 2রা এপ্রিল তারিখের দোকানে প্লেনের টিকিট কিনে দেন? হ্যাঁ, সত্য। একটি টিকিট ছিল কমলেশবাবুর, দ্বিতীয়টি ছিল মিস মীনাক্ষী মজুমদারের। তাই নয়? হ্যাঁ, তাই। আপনি কুন্ডু ট্রাভেলস অফিসে গিয়ে কমলেশবাবুর অনুরোধে এবং তার অর্থে দার্জিলিংয়ে হোটেল কুন্ডুজে ওদের জন্য সিট রিজার্ভ করেছিলেন। এ কথা সত্য? হ্যাঁ, সত্য। আপনি একটি ডবল বেডরুম বুক করেন, ঠিক? সাক্ষী একটু চঞ্চল হয়ে পড়ে। হ্যাঁ, ঠিক। কমলেশ মিত্রের স্ত্রী অনুপমা মিত্র আপনার আপন জ্যাঠতুতো বোন। এ কথা সত্য? হ্যাঁ, সত্য। এবার নবীনবাবু, আদালতকে বলুন, কোন স্বার্থ প্রণোদিত হয়ে আপনি আপনার ভগ্নীর সর্বনাশ করেছিলেন? মাইতি আপত্তি তোলেন প্রশ্নের ধরনে। ভাদুরী সে আপত্তি মেনে নেন। বাসু পুনরায় জেরা শুরু করেন। আপনি 31শে রবিবার সন্ধ্যায় কমলেশবাবুর ফ্ল্যাটে গিয়ে তার সঙ্গে যখন গল্প করছিলেন তখন আপনি জানতে পারেন যে পূর্বদিন শনিবার কমলেশবাবু ব্যাংক থেকে নগদ 10,000 টাকা তুলেছেন এবং সেই টাকা নিজের কাছে রেখেছেন, তাই নয়? সাক্ষী ইতস্তত করছে দেখে বাসু বলে ওঠেন, এইসব কথা তো কমলেশবাবুর চাকর শিবুর সাক্ষাতেই হয়েছিল। মনে পড়ছে না আপনার? হ্যাঁ, মনে পড়েছে। আমি জানতাম আপনি একথাও জানতেন যে হোটেল থেকে কমলেশবাবু সোজা প্লেন ধরবে, ফলে হোটেলে তার কাছে তখন নগদে 10,000 টাকা ছিল। জানতেন তো? তাতে কি হলো? হয়নি, এখনো হবে। প্রশ্ন হচ্ছে, আপনি জানতেন না? না, প্রত্যক্ষ জ্ঞানে জানতাম না, অর্থাৎ পরোক্ষ জ্ঞানে জানতেন। এবার বলুন, তাহলে কেন 1 তারিখে দুপুরবেলা আপনি হোটেল হিন্দুস্থানে এসেছিলেন? লিডিং কোশ্চেন, ইওর অনার। হুঙ্কার দিয়ে ওঠেন মাইতি। নবীনবাবু এই সুযোগে রুমাল বার করে কপালের ঘামটা মুছে ফেলে। অপরাহ্নের সেশনে প্রথমেই সাক্ষী দিতে এলেন সুদীপ লাহিড়ী। মাইতির প্রশ্নে তিনি বললেন, 1 এপ্রিল বিকাল প্রায় 3:45 তিনি হোটেল হিন্দুস্থানে কমলেশের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি যখন লিফট দিয়ে উঠছিলেন তখন সিঁড়ি দিয়ে প্রকাশ সেনগুপ্তকে নেমে যেতে দেখেন। প্রকাশের পকেট উঁচু হয়েছিল, কালো রঙের কোনো কিছু জিনিস দেখা যাচ্ছিল। মাত্র 2-1 সেকেন্ড তিনি ওকে দেখতে পান যখন লিফটটা উপরে উঠছে, তাই তিনি হলফ নিয়ে বলতে পারবেন না যে হিপ পকেট থেকে উঁচু হয়ে থাকা বস্তুটা রিভলভার কিনা। তারপর তিনি কমলেশের 528 নম্বর ঘরে গিয়ে দেখতে পান একটি বোর্ড ঝুলছে, তাতে বিজ্ঞপ্তি লেখা আছে, বিরক্ত করবেন না। সুদীপ তখন আবার লিফট বেয়ে নিচে নেমে আসে। হোটেল ছেড়ে যাবার সময় সে দেখতে পায় কাউন্টারের কাছে মিস মীনাক্ষী মজুমদার দাঁড়িয়ে আছে। না, মিস মজুমদারের সঙ্গে তার কোনো কথা হয়নি। মীনাক্ষী তাকে দেখতেও পায়নি। অতপর সে হোটেল ছেড়ে চলে যায়। ফিরে আসে সন্ধ্যা 6টা নাগাদ এবং তখনই সে জানতে পারে কমলেশ খুন হয়েছে। বাসু সাহেব জেরা করতে উঠে প্রথমে প্রশ্ন করেন, আপনি এভিডেন্সে বলেছেন কমলেশ আপনাকে সন্ধ্যাবেলায় আসতে বলেছিল, তাহলে 3:45টার সময় আপনি কেন এসেছিলেন? আমার কিছু টাকার প্রয়োজন ছিল। সর্বসমক্ষে টাকাটা কমলেশের কাছে ধার চাইতে পারবো না বলে জনান্তিকে দেখা করতে এসেছিলাম। সে ব্যস্ত আছে এবং ডোন্ট ডিস্টার্ব বোর্ড টাঙিয়েছে, দেখে ফিরে যাই। আপনি তো মীনাক্ষী দেবীকে ভালো করেই চেনেন।
যখন ফিরে যাচ্ছেন তখন তাকে কাউন্টারে দেখতে পেয়েও এগিয়ে এসে কথা বললেন না কেন? সাক্ষী একটু ইতস্তত করে বলে, ওকে দেখেই আমি বুঝতে পারি কমলেশ ওর প্রতীক্ষাতেই প্রহর গুনছে, তাই অন্যান্য বন্ধুদের জন্য সে বোর্ড টাঙিয়েছে। কথা বুঝতে পেরে আমি মীনাক্ষী দেবীকে ডিস্টার্ব করিনি। আপনি কি জানতেন পরদিন কমলেশ ও মীনাক্ষী দার্জিলিংয়ে যাচ্ছে? জানতাম। আপনি একথাও জানতেন যে প্রাইজ পাওয়া লটারির টিকিটটা কমলেশের কাছে আছে? প্রত্যক্ষ জ্ঞানে জানতাম না, আন্দাজ করেছিলাম। আপনি বলেছেন লিফটে উঠতে উঠতে আপনি দেখতে পান যে আসামি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে এবং তার হিপ পকেট থেকে কালো মতো কিছু বেরিয়ে আছে, তাই বলেছেন, নয়? হ্যাঁ, সেটা যে রিভলভার তা আমি বলিনি। তা তো আমিও বলিনি। আপনার ভাষায় কালো মতন কিছু একটা জিনিস, তাই তো? হ্যাঁ তাই। যদি ধরা যায় সেটা মার্ডার ওয়েপন, তাহলে কোনো আততায়ী হত্যাকাণ্ড সংঘটিত করে যন্ত্রটাকে এমনভাবে নিয়ে যেতে পারে যাতে দূর থেকে কেউ সেটাকে কালো মতন একটা জিনিস বলে শনাক্ত করবে। মাইতি আপত্তি তোলেন, হিপ পকেটে অনেকে পেপার ব্যাগ বইও রাখে, এমনভাবে রাখে যাতে দূর থেকে তার কালো মতন রং বোঝা যায়, তাই নয়? এবারও মাইতি আপত্তি তোলেন একই অজুহাতে। বাসু সাহেব বুঝতে পারেন প্রশ্ন দুটি বাতিল হলেও তার বক্তব্য আদালত বুঝতে পেরেছেন। আদালতের নথিতে তা লেখা হোক আর না হোক। পরবর্তী সাক্ষী মিস মীনাক্ষী মজুমদার। মাইতি জানতে চাইলেন, আপনি ঠিক কখন কিভাবে জানতে পারলেন কমলেশ ফার্স্ট প্রাইজ পেয়েছে? আন্দাজ সকাল 9:30টার সময়। কমলেশ নিজেই আমাকে টেলিফোন করে জানায় হোটেল হিন্দুস্তান থেকে। সে আমাকে বেলা 3টের সময় ওই হোটেলে আসতে বলে। সে বলেছিল সে রিসেপশন কাউন্টারে আমার জন্য অপেক্ষা করবে। আপনি কি সেই মতো বেলা 3টে নাগাদ হোটেল হিন্দুস্তানে এসেছিলেন? এসে থাকলে কি ঘটেছিল আনুপূর্বিক বলে যান। জবাবে মীনাক্ষী জানায় সে নির্ধারিত সময়ে হোটেলে উপস্থিত হয়। লাউঞ্জে কমলেশকে দেখতে পায় না। মিনিট 10 অপেক্ষা করে সে রিসেপশনে কাউন্টার ক্লার্ককে প্রশ্ন করে কমলেশ মিত্রের রুম নম্বর কত। মেয়েটি বলে 528। এরপর মীনাক্ষী লিফটে করে ওর ঘরের দিকে এগিয়ে যায়। দরজার সামনে বোর্ড ঝুলছে দেখে সে কলিং বেল বাজায়। অনেকক্ষণ পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে সে নিচে নেমে আসে। কাউন্টার ক্লার্ককে অনুরোধ করায় সে নিচে থেকে টেলিফোনও করে, তবু কমলেশ সাড়া দেয় না। তখন সে ফিরে যায়। হোটেলে আসে সন্ধ্যা প্রায় 6টায় এবং তখনই জানতে পারে কমলেশ খুন হয়েছে। কমলেশের প্রাইজ পাওয়ার কথা আপনি নিজে থেকে কাকে কাকে জানান? নবীনবাবুকে এবং সুদীপবাবুকে। প্রকাশবাবুকে? না, তার সঙ্গে আমার পরিচয় ছিল না। ইউ মে ক্রস এক্সামিন হার। আসন গ্রহণ করেন মাইতি। বাসু সাক্ষীকে বলেন, মিস মজুমদার, আপনি ডাইরেক্ট এভিডেন্সে বলেছেন যে প্রকাশবাবুকে আপনি এই সুসংবাদটা দেননি। এখন বলুন, ওই 1 এপ্রিল তারিখে আসামি প্রকাশ সেনগুপ্তের সঙ্গে টেলিফোনে আদৌ কোনো কথাবার্তা হয়েছিল কি? না, হয়নি। ওই দিন সকালে ইন্সপেক্টর রবি বসুর সঙ্গে টেলিফোনে আপনার কোনো কথা হয়েছিল কি? হয়েছিল। তাকে কি আপনি জানিয়েছিলেন ওই প্রাইজ পাওয়ার কথা? ইয়েস অর নো? ইয়েস। তাহলে ডাইরেক্ট এভিডেন্সে যখন পিপি প্রশ্ন করলেন তখন কেন বললেন শুধু নবীনবাবু আর সুদীপবাবুকে জানিয়েছেন? দেখা গেল সাক্ষী জবাবের জন্য প্রস্তুত। সপ্রতিভভাবে কথার পিঠে কথার মতো তৎক্ষণাৎ বললে, দুটি কারণে আমাকে প্রশ্ন করা হয়েছিল কমলেশের প্রাইজ পাওয়ার কথা আমি কাকে কাকে জানিয়েছি। এক্ষেত্রে রবিবাবুকে আমি নিজে থেকে কিছু জানাইনি। তিনিই প্রথমে ফোন করেন। তিনি জানতে চান প্রাইজ পাওয়ার কথা। দ্বিতীয়ত, রবিবাবুকে আমি একথা বলিনি যে কমলেশ প্রাইজ পেয়েছেন, বরং বলেছিলাম প্রাইজটা আমি পেয়েছিলাম। বুঝলাম। ও কথা কেন বলেছিলেন রবিবাবুকে? যেহেতু তারিখটা ছিল 1 এপ্রিল, তাই। বাসু বুঝলেন এদিক দিয়ে অগ্রসর হয়ে লাভ নেই। তিনি এবার একেবারে অন্য দিক থেকে আক্রমণ শুরু করলেন। মিস মজুমদার, আপনি কি জানেন কমলেশ মিত্র বিবাহিত? জানি। এবং এ কথাও জানেন যে তাদের সেপারেশন চলছিল, ডিভোর্সের মামলা কোর্টে চলছিল? হ্যাঁ, তাও জানি। তা সত্ত্বেও আপনি কমলেশবাবুর সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে যেতে চেয়েছিলেন? তা সত্ত্বেও মানে কি? কমলেশবাবু এবং আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। একসঙ্গে এক প্লেনে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ায় দূষণীয় তো কিছু দেখছি না। কিন্তু আপনি একথা জানতেন না যে আপনার জন্য দার্জিলিংয়ে হোটেল কুন্ডুজে একটি ডবল বেডরুম বুক করা হয়েছে? সাক্ষী একটু ইতস্তত করে বললে, জানতাম। এতেও দূষণীয় কিছু নজরে পড়েনি নিশ্চয়ই?
যেহেতু আপনারা দুজনেই প্রাপ্তবয়স্ক। সাক্ষী চকিতে একবার মাইতি সাহেবের দিকে তাকায়। সেখান থেকে আপত্তি উঠবে এমন একটা আশা করেছিল হয়তো। মাইতি নির্বিকার থাকায় সে বললে, কমলেশ সেটা আমাকে না জানিয়েই করেছিল। দার্জিলিংয়ে পৌঁছে আমি ও ব্যবস্থায় রাজি হতাম না, পৃথক রুম নিতাম। আপনারা কি ইতিপূর্বে কমলেশবাবু বিবাহ করার পরে কোনো হোটেলের ডবল বেডরুমে রাত্রিবাস করেননি? মীনাক্ষী পুনরায় তার উকিলের দিকে অসহায়ের ভঙ্গিতে তাকিয়ে দেখে। মাইতি যথারীতি নির্বিকার। মীনাক্ষী অতঃপর স্বয়ং জজ সাহেবকে প্রশ্ন করে, ইয়োর অনার, আমি কি এ প্রশ্নের জবাব দিতে বাধ্য? জজ সাহেব এবার মাইতির দিকে একটি ভৎসর্ণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, যদিচ আপনার উকিল আপত্তি পেশ করেননি, তবু আদালত মনে করেন এই প্রশ্নটি প্রাসঙ্গিক ও বৈধ নয়। আপনি এই প্রশ্নের জবাব দিতে বাধ্য নন। মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনি অন্য প্রশ্ন করুন। বাসু প্রশ্ন করেন, আপনি ডাইরেক্ট এভিডেন্সে বলেছেন যে সকাল 9:30 নাগাদ কমলেশবাবু আপনাকে ফোন করে প্রাইজ পাওয়ার কথা বলেন এবং বেলা 3টের সময় হোটেলে আপনাকে আসতে বলেছিলেন। এবার বলুন, ওই সময় কি কমলেশবাবু আপনাকে একটি বিশেষ জিনিস সঙ্গে করে আনতে বলেছিলেন? সাক্ষী বেশ একটু ভেবে নিয়ে বললে, হ্যাঁ বলেছিলেন। কি জিনিস সেটা? সাক্ষী এবার মাইতি সাহেবের দিকে তাকাতে মাইতি উঠে দাঁড়ান। অবজেকশন, ইওর অনার। সাক্ষী ইতিপূর্বেই তার জবানবন্দিতে স্বীকার করেছেন যে মৃত কমলেশ মিত্রের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এক্ষেত্রে মৃত বন্ধুর সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা হয়েছিল সে কথা প্রকাশ্য আদালতে স্বীকার করা সাক্ষীর পক্ষে সংকোচের। যে জিনিসটি কমলেশবাবু সাক্ষীকে আনতে বলেছিলেন তা যে বর্তমান মামলার সঙ্গে সম্পর্কযুক্ত একথা মনে করার কোনো সঙ্গত কারণ নেই। ফলে প্রশ্ন ইররেলিভেন্ট অ্যান্ড অ্যাবসার্ড। জজ সাহেব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। একটু ভেবে নিয়ে বলেন, মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনি কি আপনার উদ্দেশ্যটা একটু বুঝিয়ে বলতে পারেন? বাসু একটা ভাও করে বলেন, আমার উদ্দেশ্য একটাই, সত্য উদ্ঘাটন। মাননীয় সহযোগী সন্দেহ প্রকাশ করেছেন সাক্ষীকে যে বস্তুটি সঙ্গে করে আনতে বলা হয়েছিল তা বর্তমান মামলার সঙ্গে সম্পর্ক বিমুক্ত এবং এ প্রশ্নের জবাব দিতে সাক্ষী সংকোচ বোধ করছেন। আপত্তির প্রথমাংশ বিষয়ে পূর্বেই কোনো অভিমত দেওয়া সম্ভব নয়, কিন্তু দ্বিতীয়াংশ স্পষ্টই প্রতীয়মান, অর্থাৎ সাক্ষী এ প্রশ্নের জবাব দিতে সংকোচ বোধ করছেন। মিস মজুমদারের সঙ্গে মৃত কমলেশ মিত্রের ঘনিষ্ঠতা কত দূর গভীর হয়েছিল সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র কৌতূহল নেই। অপরপক্ষে আমি আশা করি এই প্রশ্নের জবাব থেকে একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স পাওয়া যাবে। আমার প্রস্তাব, বর্তমান সাক্ষীর সাক্ষ্য আপাতত মুলতবি রেখে অন্যান্য সাক্ষীর জবানবন্দি নেওয়া হোক। কারণ প্রতিবাদী পক্ষ আশা রাখেন যে কথা বলতে ওর সংকোচ হচ্ছে সেই কথাটা অন্যান্য সাক্ষীর জবানবন্দি থেকে প্রকাশিত হয়ে পড়বে। তখন মিস মজুমদারের পক্ষে সে কথা করবোরেট করা ছাড়া উপায় থাকবে না। তখন সংকোচের কোনো প্রশ্নও থাকবে না। আদালত যদি অনুমতি করেন তবে মিস মজুমদারের জেরা অসমাপ্ত রেখে বাদীপক্ষ অন্যান্য সাক্ষীদের ডাকতে পারেন। মাইতি আপত্তি জানালেন, কিন্তু সে আপত্তি ধোপে টিকল না। আদালতের নির্দেশে মীনাক্ষী মজুমদার নেমে এলো সাক্ষীর মঞ্চ থেকে। কোর্ট পেয়াদা হাঁকল। পরবর্তী প্রসিকিউশন উইটনেস এর নাম মনোরঞ্জন হাঁসদা। হাজির। কৌশিক বাসু সাহেবের কানে কানে প্রশ্ন করে, কমলেশ মিত্র যে মীনাক্ষীকে একটা জিনিস আনতে বলেছিল সে কথা আপনি জানলেন কি করে? ইটস এ ওয়াইল্ড গোস চেজ, স্রেফ আন্দাজিক্যালি। কিন্তু জিনিসটা কি এখনই শুনতে পাবে, যদি আমার ডিডাকশন ঠিক হয়। ততক্ষণে পরবর্তী সাক্ষী শ্রী মনোরঞ্জন হাঁসদা হলফ নিয়ে সাক্ষ্য দিতে শুরু করেছেন। মাইতির প্রশ্নে জানা গেল মনোরঞ্জন হাঁসদা ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির ডাইরেক্টরের অ্যাকাউন্টেন্ট। তিনি স্বীকার করলেন, 1 এপ্রিল সকাল 10:30-11টার সময় তিনি অফিসে একটি টেলিফোন পান। যিনি টেলিফোন করেছিলেন তিনি তার নাম বলেননি, শুধু বলেছিলেন তার কাছে একটি লটারির টিকিট আছে যার নম্বর C506909, যেটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। ওই অজ্ঞাতনামা ভদ্রলোককে মিস্টার হাঁসদা প্রশ্ন করেছিলেন, ফার্স্ট প্রাইজ যিনি পেয়েছেন অর্থাৎ ওই টিকিটধারীর নাম কি? তাতে ভদ্রলোক অহেতুক চটে যান। বলেন, তা নিয়ে আপনার এত কৌতূহল কেন? আপনি শুধু বলুন কোন সময়ে গেলে চেকটা পাওয়া যাবে। হাঁসদা জবাবে বলেন, ওই টিকিটধারী যেন বিকেল 3টা থেকে 4টার মধ্যে টিকিটটি সঙ্গে নিয়ে এসে ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করেন। টিকিট পরীক্ষা করে তবে প্রাপকের নামে চেক কাটার ব্যবস্থা হবে। মাইতি প্রশ্ন করেন,
ওই টেলিফোন কে করেছিলেন তা আপনি জানেন? না, জানি না। পুরুষ মানুষের কণ্ঠস্বর। তিনি নাম পরিচয় দেননি। কিন্তু তিনি কোথা থেকে টেলিফোন করেছিলেন তা জানেন? জানি। কেমন করে জানলেন? আমাদের অফিসে ডাইরেক্ট টেলিফোন নেই, পিবিএক্স বোর্ড আছে। যে অপারেটর আমার সঙ্গে বহিরাগত লাইনের যোগাযোগ করিয়ে দেয় সেই বলেছিল। কি বলেছিল? কলটা অরিজিনেট করে হোটেল হিন্দুস্থানের পিবিএক্স বোর্ড থেকে। হোটেল হিন্দুস্থানই প্রথমে আমাদের ডিরেক্টরকে চায়, না পেয়ে জানতে চায় নেক্সট ইন অফিসার কে। তখনই আমার সঙ্গে আমাদের অপারেটর যোগাযোগ করিয়ে দেয়। এই সূত্রে আমি জানি টেলিফোনটা হোটেল হিন্দুস্থান থেকে আসে। ইউ মে ক্রস এক্সামিন। বাসু জানতে চান, ওই ভদ্রলোক কি বলেছিলেন তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন? আগে না, এ কথার জবাব আমি আগেই দিয়েছি। তিনি বলেছিলেন যে নম্বরে ফার্স্ট প্রাইজ উঠেছে সেই নম্বরের টিকিটখানা তার কাছে আছে। তিনি কি কথা বলেননি যে তার এক বান্ধবী প্রাইজটা পেয়েছেন? আগে না। আচ্ছা মিস্টার হাসদা, প্রতি টিকিটে কি ক্রেতার নাম অথবা নম ডি প্লুম থাকে? আগে থাকতো, আজকাল আর থাকে না। অর্থাৎ বর্তমানে লটারির টিকিট প্রায় বিয়ারার চেকের মতো, মানে যে ওই প্রাইজ পাওয়া টিকিটখানে উপস্থিত করবে সেই টাকাটা নগদে পাবে। নগদে পাবে নয়, অ্যাকাউন্ট পেয়ে চেকে পাবে যে ওই টিকিটধারী। তার মানে ধরা যাক যদি ওই 1 এপ্রিল বিকাল 4টার সময় কমলেশবাবু কোনো একজন মহিলাকে সঙ্গে করে আপনার ডাইরেক্টরের সঙ্গে দেখা করেন এবং প্রাইজ পাওয়া টিকিটখানি দাখিল করে বললেন যে তার বান্ধবী ওই টিকিটের অধিকারিণী, তাহলে সেই বান্ধবীর নামেই অ্যাকাউন্ট পেয়ে চেক 1.25 লক্ষ টাকা দেওয়া হতো। হ্যাঁ, যদি ওই মহিলা প্রাপ্তবয়স্কা হতেন, স্বীকার করতেন তিনি ওই টিকিটের মালিক। দ্যাটস অল মিলর্ড। আদালত অনুমতি করলে আমি এখনই মিস মজুমদারের অসমাপ্ত জেরা শেষ করতে প্রস্তুত। সহযোগী ঘটনাচক্রে প্রথমে মিস্টার হাসদাকে আহ্বান করায় আমার আর কোনো অসুবিধা নেই। অগত্যা মীনাক্ষী মজুমদারকে আবারও উঠে দাঁড়াতে হলো সাক্ষীর মঞ্চে। কোর্ট পেশকার স্মরণ করিয়ে দিল হলফ পূর্বেই নেওয়া আছে। বর্তমানে সে যা বলবে তা হলফ নেওয়া জবানবন্দি। বাসু আদালতকে বলেন, মিলর্ড, আমি প্রথমেই আমার পূর্বেকার প্রশ্নটি প্রত্যাহার করে নিচ্ছি, অর্থাৎ কমলেশবাবু মিস মজুমদারকে কী জিনিস সঙ্গে নিয়ে আসতে বলেছিলেন। সাক্ষীর দিকে ফিরে বাসু বলেন, মিস মজুমদার, আপনিও এবার একটি লটারির টিকিট কেটেছিলেন, তাই নয়? হ্যাঁ। সেটা কি বর্তমানে আপনার কাছে আছে? এখন আমার কাছে নেই, বাড়িতে আছে। আমি যদি বলি কমলেশ মিত্রের টিকিটখানি নয়, আপনার টিকিটখানির নম্বর ছিল C506909, অর্থাৎ মৃত কমলেশ মিত্রের ওয়ারিশ নয়, আপনি ওই 1.25 লক্ষ টাকার ন্যায্য অধিকারিণী, তাহলে কি আপনি আপত্তি জানাবেন? সাক্ষী বেহাবল হয়ে পড়ে, ইতস্তত করে বলে, আমি জানি না। প্রাইজ ঘোষিত হবার পর আপনি নিজের টিকিটখানির নম্বর মিলিয়ে দেখেননি, ঠিক কিনা? মীনাক্ষীর বিহবলতা ঘোচেনি, যন্ত্রচালিতের মতো বলে, ঠিক। অর্থাৎ আপনি জানতেন না যে মৃত কমলেশের পকেট থেকে যে লটারির টিকিটখানা উদ্ধার করা হয়েছে ওটাই আপনার টিকিট কিনা? আমি জানি না। এবার স্বীকার করুন মীনাক্ষী দেবী, কমলেশ টেলিফোনে বলেছিল আপনার টিকিটখানা নিয়ে যেতে এবং সেখানা নিয়েই গিয়েছিলেন হোটেলে, তাই নয়? হ্যাঁ, তাই। অর্থাৎ কমলেশ আপনাকে টেলিফোনে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আপনাকে নিয়ে লটারি অফিসে যাবে, আপনাকেই টিকিটধারী বলে স্বীকার করবে, অর্থাৎ প্রাইজ মানি আপনিই পাবেন, তাই নয়? সাক্ষী অধবদনে স্বীকার করে, হ্যাঁ তাই। কিন্তু কেন এই ব্যবস্থা করা হলো? আমি জানি না। জানেন, স্বীকার করছেন না। আপনি জানেন যে কমলেশ ভয় পেয়েছিল সে যদি লটারিতে 1.25 লক্ষ টাকা পায় তাহলে ডিভোর্স মামলায় তাকে স্ত্রীর খোরপোশ ও খেসারত বাবদ অনেক টাকা দিতে হবে। আপনি জানেন ডিভোর্স মামলার ফয়সালা হয়ে গেলে কমলেশ আপনাকে বিবাহ করত এবং ওই টাকার সবটাই আপনাদের দুজনের হতো। স্বীকার করুন। সাক্ষী দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলে। মাইতি উঠে দাঁড়ান। অবজেকশন ইওর অনার। বাসু বিচারকের রুলিংয়ের অপেক্ষায় থাকেন না, বলেন, দ্যাটস অল মিলর্ড। দিনের শেষ সাক্ষী ইন্সপেক্টর রবি বোস। মাইতি সাহেবের প্রশ্নে সে তার দৃষ্টিভঙ্গি থেকে আদ্যপান্ত ঘটনার বর্ণনা দিয়ে গেল। সকাল 6:45 সে বাড়ি ফিরে জানতে পারে যে কমলেশ তার শয়নকক্ষে নির্জনে 8 ঘন্টা কাটিয়ে গেছে। তখনই সে সন্দিগ্ধ হয়ে পড়ে।
কমলেশের প্র্যাকটিক্যাল যোগ যে কি জাতের তার প্রমাণ তো সদ্যই পেয়েছে। ওর মনে হলো ওই আধ ঘন্টা রুদ্ধদ্বার কক্ষে কৌতুকের একটি টাইম বোম্ব নিশ্চয়ই রেখে গেছে তার খেয়ালি বন্ধু। তাই সে আলমারি খুলে পরখ করে, যা ভেবেছে তাই। তার সার্ভিস রিভলভারটা আলমারিতে নেই। কমল যে এটা চুরি করেনি এটা নিশ্চিত। এ তার আরেকটা উৎকৃষ্ট রসিকতা। তাই সে তৎক্ষণাৎ খবরটা থানায় রিপোর্ট করে না, বরং কমলেশ কোথায় গেল তাই জানতে উদ্গ্রীব হয়ে পড়ে। বাড়িতে ফোন করে তার চাকরের কাছ থেকে জানতে পারে যে তার সাহেব 7 দিনের ছুটি নিয়ে দার্জিলিং গেছে। অতঃপর সে নবীনকে ফোন করে জানতে পারে যে কমলেশের দার্জিলিং যাওয়ার কথা পরদিন এবং সঙ্গে মীনাক্ষী যাচ্ছে। ওরা হোটেল কুন্ডুজে উঠবে। এরপর সে মীনাক্ষীকে ফোন করে শোনে দারুণ খবরটা, অর্থাৎ মীনাক্ষী লটারিতে 1.25 লক্ষ টাকা পেয়েছে। ওই সঙ্গে আরও শোনে যে কমলেশ হোটেল হিন্দুস্থানে আছে। রবি অতপর হোটেল হিন্দুস্থানে যায় তার খোয়া যাওয়া রিভলভারটার খোঁজে। সেখানে পৌঁছায় 10টা নাগাদ। কমলেশ তখন হোটেলে ছিল না। আর দেরি করা অনুচিত বিবেচনা করে সে থানায় সংবাদ দেয় যে তার সার্ভিস রিভলভারটি খোয়া গেছে। তবে বড় দারোগাকে সব কথা খুলে বলেছিল। কথাও বলেছিল যে সন্ধ্যায় কমলেশ কয়েকটি বন্ধুকে নিমন্ত্রণ করেছে, হয়তো তখনই সে ওই হারানো অস্ত্রটা উদ্ধার করতে পারবে। মাইতি প্রশ্ন করেন, সন্ধ্যায় যে কমলেশবাবু কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছে সে কথা আপনি কেমন করে জানলেন? মীনাক্ষী দেবী টেলিফোনে বলেছিলেন। অতপর প্রতিবাদী পক্ষের জেরা। বাসু সাহেব রবিকে প্রথম যে প্রশ্নটি করলেন তাতেই আপত্তি জানালেন বাদীপক্ষ। প্রশ্নটি ছিল, আপনিও কি এই লটারির একটি টিকিট কিনেছিলেন? মাইতি সাহেবের আপত্তির কারণ, এই প্রশ্ন বর্তমানে মামলার সঙ্গে সম্পর্কহীন। জজ সাহেব আপত্তি মেনে নিলেন না। ফলে রবিকে স্বীকার করতে হলো, টিকিট কি আপনি নিজে কেটেছিলেন? না। আসামি প্রকাশ সেনগুপ্ত একসঙ্গে 5-6খানি টিকিট কাটে। বন্ধুরা এক খানি করে টিকিট তার কাছ থেকে সংগ্রহ করে। তাহলে আপনার টিকিট নম্বর ওই প্রাইস পাওয়া টিকিটের নম্বরের খুব কাছাকাছি হবে, যেহেতু আপনারা কয়েকজন পরপর সিরিয়াল নম্বরের টিকিট পেয়েছিলেন। হ্যাঁ, তাই হবে। আপনার টিকিটের নম্বর কত ছিল? আমার মনে নেই। প্রাইস ঘোষিত হবার পর কি আপনার নিজের টিকিটটা যাচাই করে দেখেছিলেন? না। প্রাইস ঘোষিত হবার সঙ্গে সঙ্গে আমার রিভলভারটা খোয়া যায়। তারপরেই মীনাক্ষী দেবীর কাছে শুনতে পাই যে তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। সি গ্রুপের অমন 2টি পরপর টিকিট প্রাইজ পেতেই পারে না। তাই মীনাক্ষী দেবী প্রাইজ পেয়েছেন জেনে নিজের টিকিটের নম্বর মিলিয়ে দেখার কথা আমার মনেও পড়েনি। তাছাড়া আমার বন্ধু কমলেশ খুন হয়ে যাওয়ায় ওসব দিকে চিন্তাই ছিল না আমার। আপনার সেই টিকিটখানা কোথায়? ঠিক বলতে পারবো না। বাড়িতে বাক্সে বা আলমারিতে থাকতে পারে, ইতিমধ্যে ফেলেও দিয়ে থাকতে পারি। দ্যাটস অল মিলর্ড। সেদিনকার মতো আদালতের অধিবেশন এখানেই শেষ হলো। আদালত থেকে ফিরে বাসু সাহেব দেখলেন তার বাড়ির সামনে একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। বৈঠকখানায় ঢুকে বুঝতে পারেন কারণটা। অনেকেই সেখানে উপস্থিত। মিসেস বাসু, সুজাতা, কৌশিক, প্রকাশের দাদা বিকাশ, তার স্ত্রী এবং সতী। বিকাশবাবু নমস্কার করে বললেন, আপনার জন্যই অপেক্ষা করছি। কোর্টে হাজির ছিলাম। এখন বলুন কি বুঝছেন? বাসু বলেন, 1 মিনিট, একটা কাজ আগে সেরে নেই। ওর সহকারী ল ক্লার্ককে ডেকে জেনে নিলেন প্রতিবাদীর প্রত্যেকটি সাক্ষীকে আগামীকাল কোর্টে হাজির হবার সমন ধরানো হয়েছে কিনা। ছেলেটি জানালো প্রত্যেকেই সমন পেয়েছেন। বাসু এবার আসন গ্রহণ করে বললেন, এবার বলুন কি বুঝছেন? কিছু আশা আছে? আছে। বেকসুর খালাসের? বেকসুর খালাসের। কিন্তু আমাদের বাড়ি থেকেই যে মার্ডার ওয়েপনটা পাওয়া গেল। তা গেল, উপায় কি? কৌশিক বলে, আপনাদের উচিত ছিল পুলিশ বাড়ি সার্চ করতে নামার আগে তাদের সার্চ করে দেখা। আইনত সে অধিকার আপনাদের ছিল। বাসু বলেন, আমি তোমার সঙ্গে একমত কৌশিক, কিন্তু তাহলেও কিছু লাভ হতো না। পুলিশে বাড়ি সার্চ করার সময় রিভলভারটা ওখানে নিজেরাই রাখেনি, অনেক আগে থেকেই ওটা ওখানে ছিল। সতী অবাক হয়ে বলে, তাহলে মিস্টার বর্মনকে জেরা করার সময়? বাধা দিয়ে বাসু সাহেব বলেন, ধরে না ওটা ওকালতি প্যাচ। বর্মন জানে, আমিও জানি, বিচারকও জানেন যে রিভলভারটা আগে থেকেই ওখানে ছিল। বিকাশ ইতস্তত করে বলেন, তার মানে বলতে চান প্রকাশই ওটা? না, তার মানে তা নয়। প্রকাশ ওটা রাখেনি, রেখেছে সেই লোকটা
যে ওর গাড়ির সিটের তলায় 1 নম্বর রিভলভারটা রেখেছিল, যে ওকে ফাঁসাতে চায়। লোকটার বুদ্ধিকে আপনারা তারিফ করুন। সে এমন সুন্দরভাবে কেসটা সাজিয়েছে যে সতই মনে হয় প্রকাশ নিজেই রাতারাতি রিভলভারটা বদলিয়ে ভালো মানুষ সাজতে চেয়েছে। কিন্তু সে লোকটা তাহলে কে? যে লোকটা কমলেশকে খুন করেছে। তা তো বুঝলাম, কিন্তু সে যে কে হতে পারে তা কি আন্দাজ করা যায় না একেবারেই? বাসু বিচিত্র হেসে বলেন, আন্দাজ না, এখন আর ওটা আন্দাজের পর্যায়ে নেই। আমি নিশ্চিত জানি লোকটা কে। মিনিট খানেক কেউ কোনো কথা বলতে পারে না। নৈশব্দ ভেঙে বিকাশবাবু প্রথম কথা বলেন, বাসু সাহেবের উচ্চারিত শেষ শব্দ দুটি, লোকটি কে? তা নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আপনি কি চাইছেন? আপনার ভাই বেকসুর খালাস হোক, এই তো? মাথা নেড়ে সায় দেন বিকাশবাবু। নিশ্চয়ই, সেটুকুই আমার কাম্য। এখন বলুন আমাদের কতখানি আশা? প্রকাশের বেকসুর খালাস পাওয়ার চান্স কত %? আই শুড সে 100%। সতী উঠে দাঁড়ায়, বলে, ব্যাস, আর কিছু শুনতে চাই না আমি। এসো বরদা। বরদার কৌতূহল কিন্তু তখনও মেটেনি। বলেন, কিন্তু আসল ব্যাপারটা? বাসু হেসে বলেন, মাপ করবেন, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। ওরা চলে গেলে কৌশিক বলে, ওভাবে বলাটা কি ঠিক হলো? কিভাবে? কোন কথাটা? ওই যে মক্কেলকে আশ্বাস দেওয়া 100% চান্স। বাসু রাগ করে বলেন, কি করব বলো কৌশিক? হলফ যদিচ নেওয়া নেই, তবু খামকা মিথ্যে কথাই বা বলি কেন? আমার যা ধারণা তাই বলেছি। এরপর আর কি কথা? তবু কথা বলল কৌশিক। বললে, কিন্তু আমরা যে এখনো কিছুই বুঝতে পারছি না। পারছো না তার কারণ তোমরা আসল ক্লুটা নজর করছো না। কি সেই আসল ক্লু? মহাকাল। মহাকাল? ঘড়ির কাঁটা। আদালত বসার পর বাসু সাহেব প্রতিবাদী তরফের প্রথম সাক্ষীকে ডাকলেন। পূর্বদিন প্রসিকিউশনের সব সাক্ষীর স্বাক্ষর নেওয়া হয়েছে, জেরাও শেষ হয়েছিল। প্রতিবাদীর প্রথম সাক্ষী ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার মিস্টার পি শেষাদ্রি। মিস্টার শেষাদ্রি, আপনার ব্রাঞ্চে কি মৃত কমলেশ মিত্রের একটি অ্যাকাউন্ট ছিল? ছিল। বর্তমানে কত টাকা ব্যালেন্স পড়ে আছে? 7,532 টাকা 13 নয়া পয়সা। ওই অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা ছিল এবং কবে ছিল? সর্বোচ্চ ব্যালেন্স ছিল প্রায় 87,000 টাকা, বছর 3 আগে। এক্সাক্ট অ্যামাউন্ট এবং ডেট লেজার দেখে বলতে পারি, তার প্রয়োজন নেই। আমি শুধু জানতে চাই আপনার অ্যাকাউন্ট হোল্ডার প্রায় 80,000 টাকা খরচ করেছেন কিনা গত 3 বছরে। তা জানি না, তবে আমার ব্যাংকে তার জমা টাকা ওই পরিমাণ কমেছে। তাকেই তো আমরা খরচ করা বলি, নাকি? না, আমরা ব্যাংকের লোকেরা তা বলি না, কারণ আমার ব্যাংক থেকে টাকা তুলে তিনি অন্য ব্যাংকে রেখে আসতে পারেন, শেয়ারে বিনিয়োগ করতে পারেন, ফিক্সড ডিপোজিট কিনতে পারেন। তাকে খরচ করা বলে না। অন্তত আপনার ব্যাংকে তিনি ফিক্সড ডিপোজিট করেননি। না, এ কথা কি সত্য যে কমলেশবাবু গত 30শে মার্চ শনিবার তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নগদে তোলেন? হ্যাঁ, সত্য। এ কথা কি সত্য যে উনি ওই শনিবার আপনাকে প্রথমে বলেন নগদে টাকা তিনি নিতে চান না, তার বদলে 10খানি 1,000 টাকার ট্রাভেলার্স চেক নিতে চান? হ্যাঁ, বলেছিলেন, কিন্তু তখন ব্যাংকিং আওয়ার্স প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমি বলেছিলাম সোমবারের আগে ওটা করানো যাবে না। তখন তিনি ওই 10,000 টাকা নগদে নিয়ে যান, কারণ তিনি বলেছিলেন যে সোমবার সকালের প্লেনে তিনি দার্জিলিং চলে যাচ্ছেন। এ কথা কি সত্য যে সোমবার বেলা ঠিক 10টার সময় ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে কমলেশবাবু আপনার সঙ্গে দেখা করেন এবং বলেন যে তিনি সোমবারের বদলে মঙ্গলবারে দার্জিলিং যাচ্ছেন, আর তাই আপনাকে 10,000 টাকা দিয়ে বলেন 10খানি ট্রাভেলার্স চেক করিয়ে দিতে? হ্যাঁ, এ কথা সত্য। সেই অনুসারে আপনি তার কাছ থেকে নগদে 10,000 টাকা নিয়ে 10খানি ট্রাভেলার্স চেক করিয়ে আনেন স্টেট ব্যাংক থেকে। রাইট? রাইট। আপনি কমলেশবাবুকে বিকেল 4টে নাগাদ ওই 10খানি ট্রাভেলার্স চেক ডেলিভারি নিয়ে যেতে বলেন। ইয়েস, ইয়েস। তার মানে শনিবার যে টাকা কমলেশবাবু ব্যাংক থেকে তুলেছিলেন সে টাকা সোমবার বেলা 10টার পর আর তার কাছে ছিল না। সেটাই সম্ভব,
কারণ কমলেশবাবু বলেছিলেন তিনি ওই টাকাই নিয়ে এসেছিলেন। তিনি যদি সত্য কথা বলে থাকেন তাহলে শনিবার যে টাকা তিনি ব্যাংক থেকে তোলেন সেই 10,000 টাকা সোমবার বেলা 10টার পর আর তার কাছে ছিল না। ওর স্পেসিমেন সিগনেচার কি আপনি সঙ্গে করে এনেছেন? হ্যাঁ, এই বিষয়ে আপনার নির্দেশ ছিল, এনেছি। আপনি ওটা দেখে আদালতকে কি জানাবেন? মিত্র বানান তিনি কিভাবে লিখতেন? মিটার। আপনাকে আমি পরশুদিন একটি সইয়ের ফটোস্ট্যাট কপি দিয়ে এসেছিলাম, যেটি হোটেল হিন্দুস্থানের চেক আউট রেজিস্টার থেকে ফটো করে নেওয়া। সেখানে মিত্র বানান কিভাবে আছে পড়ে শোনাবেন কি? মিট্রা, MITRA। আপনি একটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। এখনই বলেছেন যে 22 বছর চাকরি করছেন আপনি, সুতরাং সই মেলানোর অভিজ্ঞতা আপনার যথেষ্ট। এক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে আপনি জানাবেন কি যে ওই সই দুটি একই ব্যক্তির কিনা? না, সই দুটি এক ব্যক্তির নয়। বাসু বললেন, মিলর্ড, ওই স্পেসিমেন সিগনেচার ইন অরিজিনাল এবং হোটেল রেজিস্টারের সইয়ের ফটোস্ট্যাট কপিখানি প্রতিবাদীর এক্সিবিট হিসেবে আদালতের নথিভুক্ত করার দাবি জানাচ্ছি। মাইতি আপত্তি জানিয়ে বলেন, ওই ফটোস্ট্যাট কপিখানি যে হোটেল রেজিস্টার থেকে ফটো নেওয়া, একথা আমরা মেনে নিচ্ছি না। জজ সাহেব বিস্ময় প্রকাশ করে বলেন, কে বলেছে মেনে নিতে? সেজন্যই তো দুটি নথিভুক্ত হওয়া প্রয়োজন, যাতে আপনি মূল রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন। দ্যাটস অল মিলর্ড। বাসু তার ছেদ টানেন। মাইতি জেরা করতে উঠে প্রশ্ন করেন, হোটেল রেজিস্টারে সই করবার সময় কেউ যে ব্যাংকের সই করবে তার নিশ্চয়তা কি? তাহলে আপনি কেন বললেন দুটি লেখা একজনের নয়? শেষাদ্রি সপ্রতিভভাবে বললেন, আমি কথা বলিনি যে দুটি লেখা একজনের নয়, আমি বলেছি দুটি সই একজনের নয়। দুটো জিনিস এক নয়। নাও লেট মি এক্সপ্লেইন। মাইতি ধমক দিয়ে ওঠেন, আপনাকে পাণ্ডিত্য জাহির করবার জন্য এখানে ডাকা হয়নি। আপনাকে ব্যাখ্যা করতে হবে না। যা জিজ্ঞাসা করছি এর জবাব দিন। শেষাদ্রি পাকা লোক, উকিলের ধমকে ঘাবড়াবার পাত্র সে নয়। বিচারকের দিকে ফিরে সে সবিনয়ে বললে, আমি মাননীয় বিচারকের কাছে প্রার্থনা করছি আমাকে জিনিসটা ব্যাখ্যা করতে দেওয়া হোক। এই আদালতে হয়তো এমন দর্শক উপস্থিত আছেন যার অ্যাকাউন্ট আমাদের ব্যাংকে আছে। এই ক্ষেত্রে তাদের স্বার্থ ব্যাংক কিভাবে দেখে থাকেন, তাদের সইয়ের মূল্য কত তা বুঝিয়ে বলার অধিকার আমার আছে বলে আমি মনে করি। সরকার ব্যাংক ন্যাশনালাইজ করেছেন। আমি ইন্ডিয়ান ব্যাংকিংয়ের একজন অফিসার। মাননীয় পিপি বাধা দেওয়ায় আমানতকারীদের ক্ষতিকর কোনো ইন্টারপ্রিটেশন আমার সাক্ষ্য থেকে উদ্ভূত হয়, এটা আমি চাই না। আমি মহামান্য আদালতের রুলিং প্রার্থনা করছি। জাস্টিস বাদুরী বলেন, ইয়েস, ইউ মে এক্সপ্লেইন ইউর সেলফ। শেষাদ্রি যে কায়দায় বাও করল তাতে মনে হয় ব্যাংকের চাকরিতে ঢোকার আগে সে বোধ করি ওকালতি করত। বললে, মিটার বানানে যিনি নিজের নাম লেখেন তিনি সই করুন বা না করুন, নিজের নামের বানান কখনো মিটরা লিখবেন না। তাছাড়া এই প্রশ্ন করা হতে পারে আশঙ্কা করে আমি লেট কমলেশ মিত্রের গোটা ফাইলটাই নিয়ে এসেছি। তাতে তার লেটার হেডের মাথায় ছাপা অক্ষরে মিটার লেখা আছে। সর্বত্র তিনি নিজের নাম মিটার বানানে লিখেছেন। সই করুন আর না করুন, এমনকি তার স্ত্রীর উল্লেখ করতেও মিসেস মিটার লিখেছেন। জাস্টিস বাদুরী বললেন, থ্যাংক ইউ। নাও ইউ মে প্রসিড উইথ ইউর ক্রস এক্সামিনেশন। মাইতি কিন্তু আর ঘাটাতে সাহস পেলেন না। শেষাদ্রির সাক্ষ্যে ইতিমধ্যেই দুটো বিস্ফোরণ ঘটেছে। প্রথম কথা, সোমবার দ্বিপ্রহরে হোটেলের ওই ঘরে যে নগদ 10,000 টাকা ছিল না এটা প্রমাণ হয়েছে। অর্থাৎ আসামির অপরাধের যেটা ছিল মূল মোটিভ সেটাই ধসে গেছে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে হোটেল রেজিস্ট্রারে কমলেশ সই করেনি। কেন? মাইতি শুধু বললেন, থ্যাংক ইউ মিলর্ড। প্রতিবাদীর পরবর্তী সাক্ষী রতন বেয়ারা, হোটেল হিন্দুস্থানের রুম সার্ভিস বেয়ারা। বাসু তাকে প্রশ্ন করলেন, তুমি ওই হোটেলে কতদিন চাকরি করছো? হোটেল খোলাইস তা হুজুর, তারিখ আমার মনে নেই। গত 2রা এপ্রিল অটোপসি সার্জন মানে ওই ডাক্তারবাবু কি হোটেলে এসে তোমাকে জিজ্ঞাসা করেছিলেন রুম 528-এ কখন তুমি লাঞ্চ সার্ভ করেছিলে? আগে হ্যাঁ হুজুর, জিজ্ঞাসা করেছিলেন। কবে শুধিয়েছিলেন তার তারিখটা আমার মনে নেই, তবে মনে আছে খুনের পর দিন। তুমি তাকে কি বলেছিলে? সত্যি কথাই বলেছিলাম হুজুর। বেলা 2টোর সময় আমি 528 নম্বর ঘরে লাঞ্চ দিয়ে আসি। কি কি ছিল লাঞ্চ প্লেটে? আগে মনে নেই, মেমোতে যা লেখা আছে তাই। তবে 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 বলে থামলে কেন, বলো। আগে লাঞ্চ মেমোতে গ্রিন পিস লেখা হয়নি, কিন্তু প্লেটে বোধহয় ছিল। প্লেটে বোধহয় ছিল, কি করে জানলে? আগে জানি এই জন্য যে পরে ওই নিয়ে খুব তেতানি খেয়েছিলাম।
শুনেছি ওনার প্লেটের ভিতর থেকে মটরশুঁটি বেরিয়েছে, যার দাম নেওয়া হয়নি। তার মানে তুমি নিজের জ্ঞান মতো জানো না লাঞ্চ প্লেটে মটরশুঁটি ছিল কি ছিল না? আগে না, তা আমার মনেই নেই। রোজ এত এত লোক গোগ্রাসে গিলছে, মানে গিলছেন, এ কি কারো মনে থাকে যে কে মটরশুঁটি খেলো কে খেলো না? সে তো বটেই। আচ্ছা, এবার তুমি বলো তো রতন, বেলা 2টোর সময় তুমি যখন খাবার পৌঁছে দিলে তখন তিনি কি করছিলেন? আমার বাগে পিছন ফিরে টেবিলে বসে চিঠি লিখছিলেন। আমি খাবারটা নামিয়ে রেখে চলে আসি। অর্থাৎ তার মুখ তুমি দেখনি, তাই নয়? আগে না, দেখিনি। তাকে দেখলে চিনতে পারবে? আগে না, তবে তিনি তো গঙ্গা পেয়েছেন হুজুর, চেনাচেনি তো বালাই গুছে গেছে। মারা যাবার পর মৃতদেহ তুমি দেখেছিলে? তাও দেখিনি, আমাদের কাউকে তো ও বাগে যেতেই দেওয়া হয়নি। তাই নাকি? কোনো বেয়ারায় মৃতদেহ দেখেনি? দেখবে কেমন করে হুজুর, পুলিশ এসেই তো ঘর তালা বন্ধ করলো। পরে যখন নামিয়ে নিয়ে গেল তখন তো তিনি পর্দানসীন, আপাতমস্তক চাদরে ঢাকা। আচ্ছা বলো তো রতন, 524 নম্বর ঘরে তুমি কখন লাঞ্চ সার্ভ করেছিলে? আগে বেলা ঠিক 10:30টায়। ওই ঘরে যিনি ছিলেন তার নামটা কি? আগে পি.কে. মৈত্র, মানে মিস্টার পি.কে. মৈত্র। তাকে কি গ্রিন পিস সার্ভ করা হয়েছিল? মাইতি আপত্তি জানান। অপ্রাসঙ্গিক প্রশ্ন এই অজুহাতে। বাসু তার সওয়ালে এর প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠিত করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ায় জজ সাহেব রতনকে প্রশ্নটির জবাব দিতে বললেন। রতন বলে, আগে হ্যাঁ, সকাল 10:30টায় গ্রিন পিস সার্ভ করা হয়েছিল 524 নম্বরে। দ্যাটস অল মিলর্ড। মাইতি জেরা করতে উঠে প্রথমেই প্রশ্ন করেন, বাবা রতন বলো তো 523 নম্বরে ওই দিন লাঞ্চে কি দেওয়া হয়েছিল? 523 হুজুর, তা তো জানি না। অত কি মুখস্থ থাকে? থাকে না বুঝি? তাহলে 524 নম্বরের খবর অমন চট করে বললে কেমন করে? বারে, কেন বলবো না? ওই হুজুর পরশুদিন গিয়ে যে আমাকে শুধিয়েছিলেন, একটি বেলা ধরে আমার পুরনো সব মেমো গেটে দেখেছিলেন। উনি আমাকে তা দেখিয়েও দিয়েছিলেন, কোন সওয়ালের কি জবাব হবে তাও বলে দিয়েছিলেন। তাই বলো? তার মানে তুমি ওর শেখানো মতো বলছো? আগে না হুজুর, তা কেন? কোন প্রশ্নের কি ন্যায্য উত্তর হবে রেকর্ড ঘেটে উনি আমাকে দেখিয়েছিলেন। উনি একথাও বলেছিলেন যে জেরায় আপনি আমাকে কাত করতে চাইবেন তখন যেন 524 নম্বর ঘরের লাঞ্চ মেমোটার কাউন্টার ফয়েল আপনাকে দেখাই। আমি সাথে করে এনেছি হুজুর, দেখছেন? সাক্ষী তার পকেট থেকে একটি লাঞ্চ মেমোর কাউন্টার ফয়েল সবিনয়ে বাড়িয়ে ধরে, ডান হাতের কনুইয়ে বা হাতের আঙ্গুল স্পর্শ করে। কোর্টে হাস্য রোল ওঠে। মাইতি জেরা শেষ করে বসে পড়েন। বাসু উঠে বলেন, আমাদের আর কোনো সাক্ষী নেই। আদালত যদি অনুমতি করেন তবে বাদী এবার তার কেস আর্গু করতে পারেন। জাস্টিস বাদুরী মাইতিকে প্রশ্ন করেন, আপনি প্রস্তুত? মাইতির ভঙ্গিমায় মনে হলো তিনি চূড়ান্ত অপ্রস্তুত, কিন্তু মুখে তিনি তা স্বীকার করলেন না। বললেন, মহামান্য আদালত যখন অনুমতি করছেন তখন আমি যুক্তি নির্ভর সমাপ্তি ভাষণ দিচ্ছি। আমি প্রথমে বলে রাখতে চাই যে আমি একটু অসুবিধাজনক অবস্থায় আছি। মাননীয় সহযোগী মামলার একেবারে শেষ পর্যায়ে কিছু ভেলকি দেখিয়েছেন। তা থেকে তিনি কি সিদ্ধান্তে আসতে চাইছেন তা আমি এখনো জানি না। ফলে সেই সব যুক্তির বিরুদ্ধ যুক্তি আমি এখন দেখাতে পারছি না। মামলার চিরাচরিত প্রথা অনুযায়ী বাদীপক্ষ প্রথমে আর্গু করেন এবং বিবাদী পক্ষ তার পরে করেন। সে যাই হোক, মিস্টার শেষাদ্রির সাক্ষ্যে প্রতিবাদী প্রমাণ করেছেন যে 1 এপ্রিল বেলা 10টার পর মৃত কমলেশ মিত্রের কাছে নগদ 10,000 টাকা ছিল না। তাহলে আমাদের সিদ্ধান্ত করতে হবে যে হত্যার উদ্দেশ্যে ওই টাকা অপহরণ নয়। কিন্তু একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি ওই দিন বেলা 3টে থেকে 3:30 নাগাদ ওই 528 নম্বর ঘরে ঢুকেছিলেন। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে যে বাথরুমে কমলেশ মিত্রের মৃতদেহ আবিষ্কৃত হয়েছে সেই বাথরুমের ডোরনবে আসামির সন্দেহাতীত আঙ্গুলের ছাপ রয়েছে। ওই ঘরের অ্যাস্ট্রে থেকে উদ্ধার পাওয়া সিগারেট স্ট্যাম্পও যে ব্র্যান্ডের সিগারেট, আসামি সেই সিগারেটেই অভ্যস্ত। অ্যাস্ট্রেতেও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আমরা মামলা চলাকালে দেখেছি যে আসামি ভিন্ন কমলেশ মিত্রের আরও 2-3টি বন্ধু ওই দিন হোটেলে এসেছিলেন, কিন্তু তাদের কেউ যে ওই ঘরে প্রবেশ করেছিলেন এমন প্রমাণ প্রতিবাদী পক্ষ উপস্থিত করতে পারেননি। অপরপক্ষে আসামি যে ওই ঘরে প্রবেশ করেছিলেন তা আমরা প্রমাণ করেছি। সেটা প্রকারান্তরে প্রতিবাদী পক্ষ স্বীকারও করে নিয়েছেন। আমরা দেখেছি কমলেশ মিত্রের হেফাজতে মৃত্যুর পূর্ব মুহূর্তে দুটি রিভলভার ছিল এবং মৃত্যুর পর সে দুটোই খোয়া যায়।
অত্যন্ত আশ্চর্যের কথা, ওই দুটি রিভলভারই আসামির হেফাজতে পাওয়া গেল। একটি তার গাড়ির ভিতর আর একটি তার বাড়ির চৌহদ্দিতে। এরপরে হত্যা কে করেছে সে বিষয়ে এখনো সন্দেহের অবকাশ থাকতে পারে কি? দুটি রিভলভারের মিলিত মূল্য ৬-৭ হাজার টাকা। হত্যার আরও কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে কথা এই মামলায় উদ্ঘাটিত হয়নি। উদ্দেশ্য যাই হোক, একথা স্পষ্ট যে হত্যা আসামি ছাড়া আর কেউ করেনি, করতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ আসামির বাড়ি থেকে উদ্ধার পাওয়া দ্বিতীয় রিভলভারটি, যেটি মামলা চলাকালে আমরা প্রতিষ্ঠা করেছি মার্ডার ওয়েপন রূপে। সহযোগী ডিফেন্স কাউন্সিল ইন্সপেক্টর বর্মনকে জেরা করার সময় এমন একটি তির্যক ইঙ্গিত দিয়ে গেছেন যে পুলিশ খানা তল্লাশির সময় নিজেরাই রিভলভারটি ওখানে রেখেছে। সহযোগী একটা কথা খেয়াল করে দেখেননি যে এটা কোনো পুলিশ অফিসারের পক্ষে আদৌ সম্ভবপর নয়। পুলিশ অপরাধীকে চিহ্নিত করতে উৎসাহী, নিরপরাধকে হয়তো জড়িয়ে তার কোনো লাভ নেই, তাতে তার প্রমোশন হয় না, চাকরিতে কোনোভাবেই কোনো লাভ হয় না। উপরন্তু এ অপকীর্তি করতে গিয়ে যদি সে ধরা পড়ে যায় তবে তার চাকরি তো যাবেই, এমনকি জেলও হতে পারে। দ্বিতীয় কথা, আসামির স্বীকারোক্তি মতে সে তার মোটরে কমলেশের রিভলভার কুড়িয়ে পায়। আশা করি ডিফেন্স কাউন্সিল একথা বলবেন না যে কোনো অসৎ পুলিশ অফিসার সেটা ওর গাড়িতে লুকিয়ে রেখে গিয়েছিল। তৃতীয়ত, আসামি তার জবানবন্দিতে বলেছেন মীনাক্ষী দেবী তাকে টেলিফোন করে বিকেল 3:30টায় হোটেল হিন্দুস্তানে যেতে বলেছেন, অথচ মীনাক্ষী দেবী তার জবানবন্দিতে বলেছেন যে তিনি এমন কোনো টেলিফোন করেননি, তিনি আদৌ আসামিকে চেনেন না। এক্ষেত্রে অপরিচিত একজন ভদ্রলোককে তিনি অহেতুক টেলিফোন করে কেন হোটেলে যেতে বলবেন এবং কেনই বা সেটা হলফ নিয়ে অস্বীকার করবেন? তাহলে আসামি কেন বললেন যে তিনি মীনাক্ষী দেবীর আমন্ত্রণে হোটেলে গিয়েছিলেন? বললেন এই জন্য যে তাকে একটা কৈফিয়ত খাড়া করতে হয়েছিল। কেন তিনি বিনা আমন্ত্রণে ওই হোটেলে গেলেন? কেমন করে তিনি জানলেন যে কমলেশ ওই হোটেলে আছে? উদ্দেশ্য যাই হোক, একথা অবিসংবাদিতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি স্বহস্তে ওই রিভলভার দিয়ে তার বন্ধু কমলেশ মিত্রকে খুন করেন। মৃতদেহটি বাথরুমে রেখে স্বহস্তে দরজা বন্ধ করেন। যখন ডোরনবে তার আঙ্গুলের ছাপ পড়ে, ঘর ছাড়ার আগে তিনি দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে যান, যাতে মৃতদেহ আবিষ্কারে বিলম্ব হয়। ওই জন্যই তিনি লিফট দিয়ে নিচে নামেন না, যাতে লিফটম্যান তাকে শনাক্ত করতে না পারে। মার্ডার ওয়েপনটি তিনি কায়দা করে সরিয়ে ফেলে দ্বিতীয় রিভলভারটি নিয়ে হাজির হন তার কাউন্সিলের কাছে। সেটি তিনি নির্ভয়ে থানায় জমা দেন, একথা জেনে যে সেটি মার্ডার ওয়েপন নয়। সহযোগী মৃতদেহের পাকস্থলীতে কিছু মটরশুটির অস্তিত্ব আবিষ্কার করে হয়তো তার আসামিকে নিরপরাধ বলতে চাইবেন, এমন অদ্ভুত যুক্তির কোনো অর্থ হয় না। কমলেশ মিত্র ওই লাঞ্চ ছাড়া সারাদিনে আর কোথাও কিচ্ছু খাননি, এমন সিদ্ধান্ত অর্থহীন। ফলে মটরশুটি প্রসঙ্গে তিনি হয়তো কালক্ষেপ করছেন। সহযোগী হয়তো প্রমাণ করবার চেষ্টা করবেন যে হোটেল রেজিস্টারে যে সই আছে সেটা কমলেশের নয়। তা থেকে কি প্রমাণ হয়? কমলেশ মিত্র ওই 528 নম্বর ঘর বুক করেননি, অর্থাৎ 528 নম্বরে আবিষ্কৃত মৃতদেহটা কমলেশ মিত্রের নয়। আমরা আগেই দেখেছি কমলেশ ছিলেন খেয়ালি কৌতুকপ্রিয় মানুষ। হয়তো তিনি ইচ্ছা করেই রেজিস্টারে ভিন্ন বানানে নিজের নাম লিখেছিলেন, কিন্তু যে ঘর তিনি বুক করেছেন, যে ঘরে তার মৃতদেহ পাওয়া যায়, সে ঘরের তিনিই তো বাসিন্দা। কমলেশ বোধহয় মরিয়াই প্রমাণ করিল যে সে মরে নাই। সই যারই হোক, মটরশুটি সার্ভ করা হোক বা না হোক, কমলেশের হেফাজতে 10,000 টাকা থাক বা না থাক, একথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আসামি হত্যাকারী। আমরা এক্ষেত্রে আসামির চরমতম দণ্ডের দাবি জানাই। মাইতি ভাষণ শেষ করেন। এবার আপনি বলুন। জজ সাহেব প্রতিবাদীর দিকে ফিরে বললেন। বাসু তার সওয়াল শুরু করেন। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম প্রতিবেদন, মামলার প্রারম্ভিক ভাষণে আসামির অপরাধের যেটাকে মোটিভ বা উদ্দেশ্য রূপে বলা হয়েছিল সেটা আদৌ গ্রহণযোগ্য নয়। মৃত কমলেশের হেফাজতে মৃত্যুর সময়ে 10,000 টাকা ছিল না, ছিল মাত্র 572 টাকা, যে টাকা অপহৃত হয়নি, তার মানিব্যাগেই ছিল। ফলে অর্থলোভে আসামি হত্যা করেছে এ অভিযোগ ধোপে টেকে না। প্রারম্ভিক ভাষণের মোটিভ ধসে যাবার পর সহযোগী বললেন, হত্যার উদ্দেশ্য হচ্ছে একজোড়া রিভলভার চুরি করা, অথচ দেখা যাচ্ছে আসামি তার একটি স্বপ্রণোদিত হয়ে থানায় জমা দিয়েছেন এবং সহযোগীর মতে দ্বিতীয়টি নিজ বাড়ির আস্ত করে ফেলে দিয়েছেন। ডক্টর সেনগুপ্তের মতো জীবনে সুপ্রতিষ্ঠিত বিশিষ্ট নাগরিক একজোড়া রিভলভার চুরির জন্য হত্যা করেছেন, যে রিভলভার দুটি তিনি নিজের কাছে রাখলেন না। এই যুক্তি যে হাস্যকর তা সহযোগী নিজেই বুঝতে পেরেছেন।
তাই শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন, হয়তো হত্যার অন্য কোনো উদ্দেশ্য ছিল যা এই মামলায় উদ্ঘাটিত হয়নি। মামলায় যে প্রসঙ্গ আদৌ ওঠেনি তার জবাবদিহি কেমন করে করি? তাই অবস্থাটা দাঁড়াচ্ছে এই রকম। আমার দায় হচ্ছে প্রমাণ করা, বিনা উদ্দেশ্যে শুধু হত্যার আনন্দে ডক্টর প্রকাশ সেনগুপ্ত MBBS যে হত্যা করেননি এইটুকুই প্রমাণ করা। অতঃপর তাই আমি করব। মাননীয় আদালতকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে লটারি ডাইরেক্টরের অ্যাকাউন্টেন্টের জবানবন্দি এবং সংবাদপত্রের প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রথম প্রাইজ পাওয়া টিকিটের নম্বর হচ্ছে C506909। এবার আমি প্রতিবাদীর এক্সিবিট নং 7 বিচারককে পরীক্ষা করে দেখতে বলবো, যেটি মৃত কমলেশ মিত্রের পকেট থেকে উদ্ধার করা গেছে। আদালতে নথিভুক্ত হওয়ার সময় আমি তার নম্বর 2কে রেখেছি। নম্বরটি হচ্ছে C506906। এটি আদৌ প্রাইজ পাওয়া টিকিটখানি নয়। বাসু একটু থামলেন। বিচারক এক্সিবিটখানি পুনরায় পরীক্ষা করে দেখলেন। মাইতিও উঠে গিয়ে দেখে এলেন। বাসু সওয়াল শুরু করেন, এ থেকে প্রমাণ হয় মৃত কমলেশ মিত্র আদৌ পুরস্কার পাননি। তাহলে এত হইচই কিসের জন্য? তার একমাত্র হেতু কমলেশ মিত্রের কৌতুকপ্রিয়তা, যেই জন্য সে সকাল 5টায় আসামিকে ফোন করেছিল, যেই জন্য সে রবির আলমারি থেকে তার সার্ভিস রিভলভারটি অপহরণ করেছিল, ঠিক সেই জন্যেই সে এই মিথ্যা প্রচার করে। সমস্ত ব্যাপারটাই তার কাছে ছিল এপ্রিল ফুল। এবার আমি মাননীয় বিচারককে প্রতিবাদের এক্সিবিট নং 11 পরীক্ষা করে দেখতে বলি। সেটা হচ্ছে হোটেল হিন্দুস্তানের রেজিস্টারের একটি পৃষ্ঠার ফটোস্ট্যাট কপি। ওতে লক্ষণীয় যে কমলেশ মিত্র 528 নম্বর ঘরে সই করেনি। শুধু সইয়ের মিল হচ্ছে না, এটাই একমাত্র কারণ নয়, আরও একটি মারাত্মক কারণ আছে। 528 নম্বর ঘরে যেই সই করে থাক, তার চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা 5। UBI এর ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার শেষাদ্রির সাক্ষ্য অনুযায়ী আমরা জানি সোমবার 1 এপ্রিল বেলা 10টা 5 কমলেশ মিত্র ছিলেন ব্যাংকে, হোটেলে নয়। মোক্ষম অ্যালিবাই। সহযোগী বলেছেন, মৃতদেহই প্রমাণ করে যে কমলেশ মিত্র 528 নং ঘরের বাসিন্দা। আমি আপত্তি জানাবো। আমি বলবো না, 528 নম্বর ঘরে আবিষ্কৃত মৃতদেহ একথা প্রমাণ করে না যে সে ওই ঘরেই বুক করেছিল। সহযোগী কাব্য করে বলেছেন, কমলেশ মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। তা থেকে কমলেশের মৃত্যুই প্রমাণিত হয়, আসামির হত্যা অপরাধ নয়। কমলেশের মৃত্যু সম্বন্ধে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি। ফলে সেটা প্রমাণের জন্য রবীন্দ্র সাহিত্যের উদ্ধৃতিটা বাহুল্য। আমার মতে কমলেশ সকাল 9টা 35 ওই হোটেলে চেক ইন করে, বুক করে 524 নম্বর ঘর। আই রিপিট, 528 নয়, 524 নম্বর ঘর। PK মৈত্র এই ছদ্মনামে। ফটোস্ট্যাট কপি করা পৃষ্ঠাটিতে দেখা যাচ্ছে 524 নম্বর ঘরের বাসিন্দা মিস্টার PK মৈত্র সোমবার সকাল 9টা 35 চেক ইন করেন এবং বেলা 3টে চেক আউট করে যান। আমি মাননীয় বিচারককে পুনরায় কমলেশ মিত্রের সই এবং PK মৈত্রের সইটি মিলিয়ে দেখতে অনুরোধ জানাবো। ঘটনাচক্রে কমলেশ যে ছদ্মনাম নিয়েছিল তাতে 2টি ক্যাপিটাল লেটার আছে, যার সঙ্গে তার সইয়ের 2টি ক্যাপিটাল অক্ষর মিলে যায়, K এবং M। ওই PK মৈত্রের স্বাক্ষরে K এবং M কমলেশ মিত্রের সইয়ের হুবহু নকল। আমি হস্তরেখাবিদ পণ্ডিতের মত জেনে নিয়েই একথা বলছি। মাননীয় আদালত প্রয়োজন বোধে বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এ সত্য যাচাই করে নিতে পারেন। আরও একটা কথা, PK মৈত্র নামটা সই হয়েছে সবুজ কালিতে। ওই পাতায় ওই একটাই মাত্র সবুজ কালির এন্ট্রি। আশ্চর্যের কথা, কমলেশের পকেট থেকে উদ্ধার করা কলমের কালি ছিল সবুজ। মোট কথা, 524 নম্বর ঘরের বোর্ডার PK মৈত্র নামধারী কমলেশ মিত্রকে আরেকজন অনুসরণ করছিল। কমলেশের চরিত্রটা কেমন তা আমরা জেনেছি। এমনকি সহযোগী পিপির মতে কমলেশ কিছু প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিল না। ফলে ওই পশ্চাদাবনকারী ব্যক্তিটি কে
সে কথা না জানলেও এমন লোকের অস্তিত্ব আমরা যুক্তির খাতিরে মেনে নিতে পারি। আমার দায় প্রমাণ করা সেই পশ্চাদাবনকারী আততায়ী আর যেই হোক আসামি নয়। কমলেশ মিত্র যখন 524 নম্বর ঘরটি ছদ্মনামে বুক করে তখন ঘটনাচক্রে সে নিকটেই ছিল। ওই সকাল 9:35 সেই সুবর্ণ সুযোগ গ্রহণ করে। কমলেশ চেক ইন করার পরেই যখন ট্যাক্সি নিয়ে ব্যাংকে চলে গেল তখন সে ওই 528 নম্বর ঘরটি বুক করল, স্বনামে নয়, ছদ্মনামে। সে ছদ্মনাম নেয় কমলেশ মিত্র, চলে যায় 528 নম্বর ঘরে। কমলেশ ব্যাংক থেকে ফিরে আসে 10:30 নাগাদ, এসেই লাঞ্চের অর্ডার দেয়। রতন বেয়ারার সাক্ষ্য থেকে আমরা জানি 524 নম্বর ঘরের বোর্ডার অর্থাৎ কমলেশ মিত্র স্বয়ং সকাল 10:30 নাগাদ লাঞ্চ খেয়ে নেয়। উল্লেখ্য, লাঞ্চ মেমো অনুযায়ী সে মটরশুঁটিও খায়। কমলেশের আহার শেষ হবার মুখে ধরা যাক বেলা 11টা নাগাদ ওই আততায়ী 524 নম্বর ঘরে ঢুকে পড়ে। যেমন করেই হোক সে কমলেশের অপহরণ করা রিভলভারটা হস্তগত করে এবং তৎক্ষণাৎ কমলেশকে হত্যা করে। হোটেলের ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে 524 নম্বর ঘরের দুপাশেই দুটি ফাঁকা ঘর ছিল। এয়ার কন্ডিশন করা ঘরে পিস্তলের শব্দ কম হয়, তাই এই ঘটনাটি জানাজানি হয় না। আততায়ী তারপর করিডোরে সতর্ক দৃষ্টি রেখে সুযোগ বুঝে মৃতদেহটি 524 নম্বর ঘর থেকে তার নিজের ঘর 528 নম্বর ঘরে নিয়ে আসে, বাথরুমে রেখে দেয়। এখন তার কাছে দুটি ঘরেরই চাবি আছে, দুটিরই ডুপ্লিকেট চাবি। শুধু তাই নয়, তার কাছে দুটি রিভলভারও আছে। আসামির জবানবন্দি অনুযায়ী মীনাক্ষী দেবী আসামিকে বেলা 3:30 আসতে বলেছিলেন। মীনাক্ষী দেবী অবশ্য সে কথা অস্বীকার করেছেন। অথচ আমরা নিঃসন্দেহে জানি আসামি একটি মহিলা কণ্ঠে বেলা 3:30 হোটেল হিন্দুস্থানে আমন্ত্রিত হয়েছিলেন। আসামির ভগ্নী সতী দেবী এবং বৌদির জবানবন্দি থেকে আমরা জানি আসামির এই উক্তি মিথ্যা নয়। মীনাক্ষী দেবীর পরিচয়ে কোনো মহিলা যে তাকে ফোন করেছিল একথা অবিসংবাদিত সত্য। সেই নারীকণ্ঠ যারই হোক, আততায়ী এ সংবাদ জানত, তাই সে একটি খামের ভিতর 528 নম্বর ঘরের চাবিটি ভরে ফেলে। সে বেলা 1:45 লাঞ্চের অর্ডার দেয় এবং 2টো নাগাদ লাঞ্চ সেরে নেয় ওই 528 নম্বর ঘরে বসে। বেলা 2টোর সময় গ্রিন পিস শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ যে লোকটি 528 নম্বর ঘরের লাঞ্চ মেমো তৈরি করেছিল সে কিছুই ভুল করেনি। রতন বেয়ারা বৃথাই বকুনি খেয়েছিল। 528 নম্বর ঘরে বসে আততায়ী বেলা 2টোর সময় আদৌ মটরশুঁটি খায়নি। রতন আততায়ীকে দেখেনি, মৃতদেহও দেখেনি। তার কাছে বোর্ডাররা শুধু নাম্বার মাত্র। বেলা 2:30 নাগাদ আততায়ী ঘরের তালা লাগিয়ে চাবিটি খামে ভরে রিসেপশন কাউন্টারে 528 নম্বর খোপে রেখে যায় ডক্টর পি সেনগুপ্তের উদ্দেশ্যে। একটু পরে সে আবার কাউন্টারে গিয়ে 524 নম্বর ঘরের চাবিটি জমা দেয় এবং পি কে মৈত্রের পরিচয়ে চেক আউট করে চলে যায়। আমার অনুমান যে কোনো কারণেই হোক আততায়ী শুধু কমলেশকেই শত্রু বলে মনে করে না, আসামি সেনগুপ্তকে সে ফাঁসাতে চায়। তাই আসামি যখন খাম নিয়ে উপরে উঠে যায় তখন সে তার গাড়িতে রিভলভারটি রেখে সরে পড়ে। এখানেই আততায়ী একটা মাস্টার টাচ দেয়। সে ওই গাড়িতে মার্ডার ওয়েপনটা রাখে না, রাখে কমলেশের রিভলভারটা। কারণ সে ভেবেছিল যে প্রকাশ সেটি আবিষ্কার করা মাত্র কোনো ম্যানহোলে ফেলে দেবে। তাই সে মার্ডার ওয়েপনটা লুকিয়ে রেখে আসে প্রকাশবাবুর বাড়ির চৌহদ্দিতে। আমার প্রশ্ন করার অধিকার নেই, কিন্তু মাননীয় বিচারক রায়দানের পূর্বে যদি পুলিশ বিভাগকে প্রশ্ন করেন তবে হয়তো জানতে পারবেন যে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশকে টেলিফোন করে জানায় সে দেখেছে আসামি রাত্রের অন্ধকারে কালো মতন কিছু একটা জিনিস ওই ইটের স্তূপে লুকিয়ে রাখছে এবং সেজন্যই সে রাত্রে আসামির বাড়ি সার্চ হয়। আমি জানি আমার এ ব্যাখ্যায় একটি জিনিস অনত্য থেকে গেল। কে সেই আততায়ী? কি কারণে সে কমলেশ ও প্রকাশবাবুকে শত্রু হিসেবে গণ্য করে? সে প্রশ্নের জবাব দেওয়ার দায় আমার নয়। আমার দায় প্রমাণ করা যে সেই আততায়ী কোনো ক্রমে ডক্টর প্রকাশ সেনগুপ্ত হতে পারে না।
সে কথা প্রমাণের জন্য অসংখ্য যুক্তির ভিতর আমি একটি মাত্র যুক্তি পেশ করছি। আততায়ী 528 নম্বর ঘরটি বুক করে সকাল 10টায় কমলেশ মিত্রের পরিচয় এবং বেলা 2টোর সময় লাঞ্চ খায়। ওই দুটির সময়েই আসামি ডক্টর প্রকাশ সেনগুপ্ত ছিলেন তার নিজের বাড়িতে। তার একাধিক অকাট্য অ্যালিবাই আছে। আমার এই ব্যাখ্যায় 8টি মূল সমস্যার সন্তোষজনক সমাধান পাওয়া যাচ্ছে। 1. কেন মৃতের পাকস্থলিতে অর্ধজীর্ণ মটরশুঁটি পাওয়া গেল? 2. কেন হোটেল রেজিস্টারে কমলেশের সই মিলল না? 3. কেন 524 নম্বর ঘরের বোর্ডার পি.কে. মৈত্রের হস্তাক্ষরের সঙ্গে কমলেশের হস্তাক্ষর আশ্চর্যজনকভাবে মিলে যায়? 4. কেন পি.কে. মৈত্রের নামটি সবুজ কালিতে লেখা? 5. কেন মীনাক্ষী দেবীর পরিচয়ে কোনো একজন অজ্ঞাতনামা মহিলা প্রকাশবাবুকে হোটেল হিন্দুস্থানে টেনে নিয়ে যায়? 6. কেন কমলেশের ঘরের চাবি খামের মধ্যে ওইভাবে পাওয়া গেল? 7. কেন আসামির গাড়িতে কমলেশের রিভলভার আবিষ্কৃত হলো? এবং 8 নম্বর, কেন ওই আসামি প্রকাশবাবুর বাড়ির চৌহদ্দিতে আবর্জনা স্তূপের ভিতর মার্ডার ওয়েপনটা পাওয়া গেল? মাননীয় পিপি বলেছেন তিনি নাকি অসুবিধাজনক অবস্থায় আছেন। চিরাচরিত প্রথা অনুযায়ী আমি শেষ আর্গুমেন্ট করব। তাই তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন আমার যুক্তির বিরুদ্ধ যুক্তি দেখাবার সুযোগ তিনি পাবেন না। মাননীয় বিচারককে আমার সবিনয় নিবেদন, আমরা এখানে কবির লড়াই করতে আসিনি, আমরা এসেছি একটি সত্য উদ্ঘাটন করতে। তাই মাননীয় আদালতকে আমার অনুরোধ, সহযোগী পিপিকে আরেকবার আর্গুমেন্ট করবার সুযোগ দেওয়া হোক। তিনি হয়তো বলবেন আমার এই হাইপোথিসিস একটি আষাঢ়ে গল্প, সেক্ষেত্রে আমরা তার কাছে একটি শ্রাবণী গল্প শুনতে চাই। অর্থাৎ আসামি অপরাধী এই হাইপোথিসিসে তিনি সে কাহিনীতে ওই 8টি মূল সমস্যার সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান দাখিল করুন। তা যদি তিনি পারেন তবে নিশ্চয়ই আমরা বিষয়টি পুনরায় পর্যালোচনা করব। আর তা যদি না পারেন তাহলে আমরা আশা করব তিনি স্বয়ং আসামির বেকসুর খালাসের আবেদন পেশ করবেন। বিচারক বললেন বাদী ও প্রতিবাদী মামলায় একবার করে সাম আপ করেন, এটাই প্রথা। তবু মিস্টার ডিফেন্স কাউন্সিল যে অনুরোধ করেছেন তা আমি মেনে নিচ্ছি। তাই আমি পিপিকে অনুরোধ করছি তিনি কি আর কিছু বলবেন? মাইতি উঠে দাঁড়ালেন, বিহ্বলভাবে শুধু বললেন থ্যাংক ইউ মিলট, আমার আর কিছু বক্তব্য নেই। মামলার রায় কি বের হলো তা বোধ করি এখন লেখা বাহুল্য, কিন্তু আসামির বেকসুর মুক্তিলাভে মামলা শেষ হয়, গল্প শেষ হয় না। রাত্রে নৈশাহারে বসেছিলেন ওরা, বাসু সাহেব, মিসেস বাসু, কৌশিক আর সুজাতা। সুজাতা বললে আমি কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারছি না, প্রাইজ পাওয়ার টিকিটটা তাহলে কার কাছে? কৌশিক বলে সম্ভবত এদের কারো কাছেই নয়, কিন্তু মৃত কমলেশের বুক পকেট থেকে উদ্ধার করার টিকিটখানা সত্যিই প্রাইজ পাওয়ার টিকিট কিনা তা পুলিশ মিলিয়ে দেখেনি। বাসু সাহেব ফর্ক দিয়ে মাংসের টুকরোটা চেপে ধরে ছুরি দিয়ে কাটতে ব্যস্ত ছিলেন। বলে ওঠেন হয় তাই সুজাতা, গোয়েবলসের থিওরি, কমলেশ প্রাইজ পেয়েছে। এই মিথ্যেটার প্রচার এমন ঢাকঢোল বাজিয়ে ব্যাপকভাবে করা হলো যে 9 আর 6 গোলমাল করে ওরা কেসটাকে 9-6 করে দিল। কৌশিক বলে আমার বক্তব্য কিন্তু অন্য ধরনের, আপনার ব্যাখ্যার একটা বিরাট ফাঁক ছিল, সেটা আপনিও কৌশলে এড়িয়ে গেলেন, মিস্টার মাইতিও খেয়াল করেননি। কি ফাঁক? কমলেশ মিত্র একজন ধুরন্ধর ব্যক্তি, পকেটে রিভলভারটি নিয়ে তিনি ঘোরাফেরা করেন। সে নিজেই নবীনবাবুকে বড়াই করে বলেছিল সিংহের বিবরে ঢুকে কেউ সিংহের শাবককে অপহরণ করতে পারে না, অথচ আপনি ব্যাখ্যায় সেই রকম কথাই বলেছেন। আপনার আষাঢ়ে গল্প অনুযায়ী আততায়ী সিংহের বিবরে ঢুকে সিংহ শিকার করে এবং ছিনিয়ে নিয়ে যায় একজোড়া সিংহ শাবক। আততায়ী যেমন কমলেশকে চেনে, কমলেশও নিশ্চয়ই তেমনি হারে হারে চিনত ওই লোকটাকে। কমলেশের এখতিয়ারে তখন দুটো রিভলভার, একটা নিজের, একটা রবিবাবুর। এই ক্ষেত্রে কেমন করে সে নিজের এখতিয়ারভুক্ত রিভলভারে নিজেই হত হলো? বাসু সাহেব এতক্ষণে মাংসের টুকরোটাকে কায়দা করেছেন, মুখ বিবরে ফেলে দিয়ে বললেন পার্টিনেন্ট কোশ্চেন, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারো? মিসেস বাসু বলেন ওসব ছেদ কথা থাক, তুমি বারে বারে বলছো কে কমলেশকে খুন করেছে তা তুমি জানো, এবার আসল কথাটা বলো দেখি। বাসু বলেন আগে তোমরা বলো। সুজাতা বললে আমার মনে হয় সুদীপ অথবা নবীনবাবু। কৌশিক বললে আমার কিন্তু ধারণা মীনাক্ষী অথবা রবি।
বাসু সাহেব স্ত্রীর দিকে ফিরে বললেন, আর রানু, তোমার কি মনে হচ্ছে? মনোরঞ্জন হাসদা অথবা ওই শেষাদ্রি? আচ্ছা, জাস্টিস সদানন্দ ভাদুরী নন তো? মিসেস বাসু ধমক দিয়ে ওঠেন, ইয়ার কি থাক, বলো সত্যি করে। আর একটি মাংসের টুকরো মুখ বিবরে নিক্ষেপ করে বাসু বলেন, আসল হত্যাকারীকে তোমরা ধরতেই পারোনি। হত্যাকারীর নাম সমরেশ। সমরেশ? সমরেশ মানে? কোন সমরেশ? সমাবেত প্রশ্নের টাইফুন। সমরেশ মিত্র, কমলেশ মিত্রের যমজ ভাই। সবাই স্তম্ভিত। সুজাতা বলে, যমজ ভাই? তার প্রসঙ্গই তো ওঠেনি। সো হোয়াট? তোমরা কেউ জানো না কমলেশের এক যমজ ভাই ছিল, সমরেশ। বাপ তাকে ত্যায্যপুত্র করেছিল। সেই রাগে কৌশিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, স্যার, এতক্ষণে আপনি একেবারে তৃতীয় শ্রেণীর গোয়েন্দা গল্প লেখক হয়ে উঠেছেন। কেন? ওই জাতীয় গোয়েন্দা গল্পের লেখক যখন শেষমেশ হালে পানি পান না, তখন শেষ পৃষ্ঠায় একটি নতুন চরিত্র আমদানি করেন, যাকে কেউ চেনেই না। বাসু বলেন, উপায় কি বলো? তোমরা তিনজনে যে ডিটেকটিভ গল্পের একেবারে তৃতীয় শ্রেণীর পাঠক হয়ে উঠেছ, শেষ পৃষ্ঠায় পৌঁছে জিজ্ঞাসা করলাম তোমাদের মতামত, আর তোমরা এক নিঃশ্বাসে পাইকারি হারে সবকটা পরিচিত নাম বলে চলেছ। একটা না একটা তো মিলবেই। মিসেস বাসু বলেন, তবে কি আমাদের একটি মাত্র নাম বলতে হবে? না, নাম আদৌ বলতে হবে না, শুধু প্রত্যেকটি অসঙ্গতি মিটিয়ে দিতে হবে। মাইতিকে আমি যে শ্রাবণী গল্পটা বলার জন্য চ্যালেঞ্জ করেছিলাম, শুধু সেটাই রচনা করতে হবে। নাম আপনিই এসে যাবে। প্রথমেই দিতে হবে ব্যাখ্যা। যে প্রশ্নটা কৌশিক এইমাত্র তুলেছে, আততায়ী কেমন করে সিংহের বিবরে ঢুকে সিংহ শিকার করল, বুঝিয়ে বলতে হবে। নিজে এখতিয়ারে দুটো রিভলভার থাকা সত্ত্বেও কমলেশের মতো মানুষ কি করে খুন হতে পারে। তারপর ব্যাখ্যা দিতে হবে যে প্রশ্ন সুজাতা তুলেছে, কমলেশের টিকিট যে প্রাইজ পাওয়ার টিকিট নয়, তা এতগুলো ধুরন্ধর পুলিশ অফিসার কেন খেয়াল করেনি। সব শেষে মিটিয়ে দিতে হবে মামলায় যে 8টি অসঙ্গতির কথা বলেছি। আমার আষাঢ়ে গল্প ওই 8টা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ফাঁক বা ফাঁকি আছে। তাই এখন চাই একটা শ্রাবণী গল্প। অনেকক্ষণ কেউ কোনো কথা বলে না। মিসেস বাসুই নীরবতা ভঙ্গ করে বলেন, তুমি অমন একটা শ্রাবণী গল্প শোনাতে পারো? পারি। তাতে সবকটা অসঙ্গতির সমাধান পাওয়া যাবে? তাই তো আশা করি। এবং তুমি জানো হত্যা কে করেছে? জানি। তবু তুমি চুপচাপ বসে আছো। হত্যাকারীর ফাঁসি হোক, এটা তুমি চাও না? বাসু বলেন, আমি পুলিশ কমিশনার নই রানু, তবে একটা কথা মানছি, সামাজিক মানুষ হিসেবেও আমার একটা দায়িত্ব আছে। কিন্তু সে তো তোমাদেরও আছে। বেশ তো, এবার আমি আমার সেই আষাঢ়ে গল্পটা প্রত্যাহার করে নতুন করে একটা গল্প শোনাই, যাকে বলেছি শ্রাবণী গল্প। গল্প গল্পই, এটা যে সত্য ঘটনা এমন দাবি আমি করছি না। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, এই কাহিনী অনুযায়ী কোথাও কোনো অসঙ্গতি থাকবে না। সব কয়টি সমস্যার বেমালুম সমাধান হয়ে যাবে। জিগস ধাঁধায় যেমন খাজে খাজে মিলে যায়। গল্পটা শেষ হবার পর তোমরা সবাই যদি পরামর্শ দাও, তাহলে আমি পুলিশ কমিশনারকে না হয় গল্পটা শুনিয়ে আসব। তুমি শুরু করো দেখিন। টাকাটা দেন মিসেস বাসু। মনে করো ডাক্তার সেনগুপ্ত বন্ধুদের টাকায় 6খানা টিকিট কাটে, নিজে 1খানা রাখে, বাদবাকি 1খানা করে দিয়ে দেয় রবি, সুদীপ, নবীনকে। কমলেশ 2খানে টিকিট নেয়, একটা নিজে রাখে, একটি দেয় মীনাক্ষীকে। হলো। এখানে মনে করা যাক কমলেশ তার ডায়েরিতে 6খানা টিকিটের নম্বর টুকে রেখেছিল। কে কোনখানা রেখেছে তার উল্লেখ সমেত। লটারির ড্র কবে হবে তা কেউ খেয়াল করেনি। শতকরা 99.99 ভাগ লোকই তা করে না। 1 এপ্রিল খবরের কাগজে ফলাফলটা ছাপা হলো। সেটা সর্বপ্রথম ওই 6 জনের মধ্যে কার নজরে পড়বে? নিঃসন্দেহে নিউজ এডিটর কমলেশ মিত্রের। ওই দিন ভোর 5টার সময় সে জানতে পারে যে রবি বসুর C506909 টিকিটখানি প্রথম প্রাইজ পেয়েছে। খবরটা তখনও আর কেউ জানে না। কাগজ তখনও সংবাদপত্রের অফিসের বাইরে যায়নি। কমলেশ লোভ সামলাতে পারেনি। 1 লপ্তে 1.25 লক্ষ টাকা। সে রবির টিকিটখানা হাতিয়ে নিজের খানা সেখানে রেখে আসার পরিকল্পনা করে। তা করতে হলে প্রথমেই রবিকে বাড়ির বাইরে আনতে হয়, অন্তত দৈনিক পত্রিকা রবির হস্তগত হবার আগেই।
চমৎকার পরিকল্পনা তার। তাই সে প্রকাশের সাহায্যে রবিকে বিছানা থেকে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে। রবি এবং প্রকাশ দুজনেই তখন ভেবেছিল এটা এপ্রিল ফুলের ছেলে মানুষই। কমলেশ ছুটল রবির বাড়ি, হাসপাতালে নয়। হয়তো ভেবেছিল রবির স্ত্রীকে বলবে, লটারির টিকিটটা দেখি, নম্বরটা টুকে রাখব, আজকালের মধ্যে ড্র হবে। রবির বউ টিকিটটা বার করে দেখালে কমলেশ হাত সাফাই করে ফিরে আসত, অর্থাৎ নিজের টিকিটখানা ওখানে রেখে রবিটা হাতিয়ে। কিন্তু পরে ওর মনে হলো এতে রবির সন্দেহ হতে পারে। তাই প্রথমে সে রবির ড্রয়ার আলমারি হাতিয়ে দেখতে চাইল। যদি ঘটনাচক্রে সেটা পেয়ে যায় তাহলে রবির কোনো সন্দেহ হবে না। এই সুযোগটা করে নিতেই সে অঞ্জলির সঙ্গে এমন ব্যবহার করল যাতে রবির স্ত্রীর সাহস করে ওই শয়নকক্ষে ঢুকতেই পারেনি। সৌভাগ্য কমলেশের, আলমারির পাল্লাটা খোলা ছিল। কমলেশ টিকিটখানা খুঁজে পায়। সেটি আত্মসাৎ করে নিজের টিকিটখানা সেখানে রেখে একটু পরে সে চলে আসে। রবির রিভলভার সে আদৌ নেয়নি। আই রিপিট, রবির রিভলভার কমলেশ আদৌ নিয়ে যায়নি। আধ ঘন্টা পরে রবি ফিরে আসে। স্ত্রীর কাছে যখন শুনল যে কমলেশ তার শয়নকক্ষে রুদ্ধদ্বার জনান্তিকে বেশ কিছুক্ষণ ছিল, তখনই সে সন্দিগ্ধ হয়ে পড়ে। সে আলমারি হাতড়ে দেখে। তার ভয় হয় কমলেশ হয়তো তার সার্ভিস রিভলভারটা সরিয়েছে একটা প্র্যাকটিক্যাল জোক করতে, কিন্তু না, রিভলভার যথাস্থানেই আছে। টাকা পয়সা কমলেশ নেবে না। তাহলে কেন সে হঠাৎ শোবার ঘরের দরজা বন্ধ করেছিল? রবির স্ত্রী যখন দ্বিতীয়বার চা বানাতে ব্যস্ত, তখন রবি খবরের কাগজ পড়ছে। হঠাৎ নজরে পড়ল কাগজে লটারির ফলাফল বার হয়েছে। তখন সে উঠে গিয়ে আলমারি থেকে নিজের টিকিটখানা বের করে মিলিয়ে দেখে খুব কান ঘেঁষে মিস করেছে। এই সময়ে বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনার কথা মনে হয়। তাই কি কমলেশ রুদ্ধদ্বার কক্ষে কয়েক মিনিট কাটিয়ে গেল রবির অনুপস্থিতিতে? কমলেশের নিতান্ত দুর্ভাগ্য। সে যেমন 6খানি টিকিটের নম্বর নাম অনুসারে ডায়েরিতে লিখে রেখেছিল, ঠিক সেভাবেও রবিও লিখে রাখে। ডায়েরি খুলে বুঝতে পারে তার টিকিটখানি ছিল C506909, যা এখন হয়ে গেছে C506906। মুহূর্ত মধ্যে রবি বুঝে ফেলে কমলেশ তার সঙ্গে কত বড় তঞ্চকতা করেছে। অসাধারণ মনোবলেই পুলিশ অফিসারটির এত বড় বজ্রাঘাতটা বুক পেতে সহ্য করল। স্ত্রীকে পর্যন্ত কিছু বলল না। মন্ত্রগুপ্তি ওর মজ্জায়। ও হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। প্রথমেই কমলেশের বাড়িতে ফোন করে তার গৃহভৃত্য জানায় যে কমলেশ 7 দিনের ছুটিতে বাইরে গেছে। তারপর সে মীনাক্ষীকে ফোন করে এবং শোনে যে মীনাক্ষী ফার্স্ট প্রাইজ পেয়েছে। রবি বুদ্ধিমান, তৎক্ষণাৎ বুঝে নেয় কমলেশ কেন নিজে প্রথম পুরস্কার না নিয়ে মীনাক্ষীকে সেটা নেওয়ার সুযোগ দিচ্ছে। বাধা দিয়ে সুজাতা বলে, কেন? 2টি প্রয়োজনে। প্রথম কথা, মীনাক্ষী প্রাইজ পেলে রবির সন্দেহটা হবে না। দ্বিতীয় কথা, তার ডিভোর্সের মামলা আদালতে ঝুলছে। মানি সেটেলমেন্ট কেসে ব্যাংক ব্যালেন্স কম রাখাই বুদ্ধিমানের কাজ। তোমাদের মনে আছে নিশ্চয়ই, শেষাদ্রি বলেছিল কমলেশ 80,000 টাকা উড়িয়েছে কিনা তা সে জানে না, যদিও তার ব্যালেন্স ওই পরিমাণ কমেছে। বস্তুত শেষাদ্রি ঠিকই ধরেছিল। কমলেশ ওই টাকা ধীরে ধীরে বেনামি করছিল, যাতে মানি সেটেলমেন্টের সময় তার ব্যাংক ব্যালেন্স খুব কম থাকে। সে যাই হোক, মীনাক্ষীর কাছ থেকে হোটেল হিন্দুস্থানের খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে যায়। যাবার সময় তার লোডেড সার্ভিস রিভলভারটা নিতে ভোলে না। বেলা 9:30 নাগাদ কমলেশ যখন নিজের খোপে চাবি রেখে ব্যাংকে বেরিয়ে গেল, তখনই রবি জানতে পারল যে 524 নম্বর ঘরের বোর্ডার মিস্টার P.K. মৈত্র হচ্ছে কমলেশ মিত্র। কমলেশ কোনো রকম রিস্ক নিতে চায়নি। কি জানি, যদি রবি সন্দেহ করে তাকে খুঁজতে বের হয়, তাই সে ছদ্মনামে ঘরটা বুক করে। এমনকি ঘরের নম্বর মীনাক্ষীকেও জানায় না। তাকে বলেছিল লাউঞ্জে সে ওর জন্য অপেক্ষা করবে। রবি তৎক্ষণাৎ 528 নম্বর ঘরটা বুক করে। কমলেশ যদি ডালে ডালে ঘোরে, তো রবি ঘোরে পাতায় পাতায়। সে চেক ইন রেজিস্টারে সই করল কমলেশ মিত্র নামে। খাতা কলমে কমলেশ মিত্র হল
528 নম্বর ঘরের বোর্ডার। আধ ঘন্টার মধ্যেই ব্যাংক থেকে কমলেশ ফিরে এলো। সারা দিন এসে অনেকগুলি অ্যাপয়েন্টমেন্ট করেছে। মীনাক্ষী, নবীন, সুদীপকে ভিন্ন ভিন্ন সময় আসতে বলেছে। নিজে বেলা 4টে ব্যাংকে যাবে বলে এসেছে। তাই সে ঘরে ফিরেই আর্লি লাঞ্চের অর্ডার দেয়। ডাইনিং রুমে গিয়ে খাবার সাহস পায় না, কারণ তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছিল রবি তাকে সন্দেহ করতে পারে এবং এই সংবাদ পেতে পারে যে সে হোটেল হিন্দুস্থানে আছে। আহার সার্ভ করতে যেটুকু সময় লাগলো তার মধ্যে কমলেশ লটারি অফিসে হাসদার সঙ্গে কথা বলে। কমলেশের আহার পর্ব যখন শেষ হচ্ছে তখন রবি ওর ঘরে নক করে। কমলেশ দরজা খুলেই যেন ভূত দেখল। এরপর রুদ্ধদ্বার কক্ষে ঠিক কি কি ঘটেছিল তা অনুমান নির্ভর। সম্ভবত রবি বলে, আমার টিকিটটা দিয়ে দাও, আই শ্যাল ফরগিভ ইউ। এটা অবশ্য আমার আন্দাজ। মোট কথা খুব সম্ভবত দুজনের বচসা হয়। আমার ধারণা কমলেশ ঠিক তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, অর্থাৎ রবিকে খুন করার পরিকল্পনা। সে রাজি হয় টিকিটটা ফেরত দিতে। পকেটে হাত ঢোকায় এবং হাত যখন বার করে আনে তখন তার হাতে রিভলভার। রবি অত্যন্ত দুঃসাহসী। আগ্নেয়াস্ত্রের ব্যবহার সে জানে। সে ডাক করে এবং নিজের রিভলভারটা বার করে। কমলেশ ফায়ার করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। কৌশিক বাধা দিয়ে বলে, এটা আপনি কেমন করে আন্দাজ করছেন? বাসু বললেন, আমি আগেই বলেছি এটা নিছক গল্প। সত্য মিথ্যা প্রমাণ করার মতো এভিডেন্স আমার হাতে নেই। তবু আমার যুক্তির সপক্ষে বলবো, প্রকাশ যখন তার গাড়ির ভিতর কমলেশের রিভলভারটি পায় তখন তাতে একটা ডিসচার্জড বুলেট ছিল এবং ব্যারেলে বারুদের গন্ধ ছিল। ওই দুটি সূত্র থেকেই আমার গল্পের এই অংশটার উপাদান সংগ্রহীত। আমার ধারণা ওই 524 নম্বর ঘরটা তল্লাশি করলে ডিসচার্জড বুলেটটা এখনও আবিষ্কার করা যায়। সে যাই হোক, পর মুহূর্তেই রবি ফায়ার করে এবং কমলেশের মৃতদেহ লুটিয়ে পড়ে। ঘটনা যদি এই খাতে বয়ে থাকে তাহলে রবি তখন কি করতে পারে? আত্মরক্ষার্থে সে গুলি ছুঁড়েছে। এ গল্প পুলিশকে বিশ্বাস করানো শক্ত। প্রথমত, লটারির টিকিট চুরি যাওয়ার কথা কেউ জানে না। দ্বিতীয়ত, হোটেল রেজিস্টারে জাল পরিচয় দিয়ে ঘর নিয়েছে, যেটা আইনত অপরাধ। ফলে সে আত্মগোপন করতে চাইল। ভেবে দেখল সেই যে হোটেল হিন্দুস্থানে এসেছিল তার কোনো প্রমাণ নেই, তাকে কেউ সন্দেহ করবে না। কমলেশ আত্মহত্যা করেছে একথা প্রমাণ করা যাবে না, কারণ সে মরেছে .38 বোরের সার্ভিস রিভলভারের গুলিতে। রবি তখন কমলেশের পকেট থেকে লটারির টিকিটখানি উদ্ধার করে নিজের টিকিটটা সেখানে রেখে দিল। ঘরটা তালা বন্ধ করে ফিরে এলো নিজের বাড়িতে। রবি কিছুতেই স্বস্তি পাচ্ছিল না, কারণ মার্ডার ওয়েপনটা তখনও তার পকেটে। বাড়ি ফেরার পথেই ওর সন্দেহ হয় হয়তো ডক্টর প্রকাশ সেনগুপ্ত ছিল কমলেশের ষড়যন্ত্রের ভিতর। তাই সে সাত সকালে রবিকে ভুল খবর দিয়ে হাসপাতালে ডেকে পাঠায়। অদ্ভুত তার মনের জোর। একটা মানুষকে খুন করে এসে মার্ডার ওয়েপনটা পকেটে নিয়েও সে ঘাবড়ায় না। বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বলে, সকালবেলা প্রকাশ যেমন তাকে নাকাল করেছিল এবেলা সে তার শোধ নেবে। তার পরামর্শ মতো রবির স্ত্রী অঞ্জলি মীনাক্ষীর পরিচয়ে প্রকাশকে ফোন করে। বলে সে মীনাক্ষী মজুমদার। কমলেশের নির্দেশ মতো সে প্রকাশকে হোটেল হিন্দুস্থানে যেতে বলে। ঠিক 3:30। এ সময় প্রকাশ একটা মারাত্মক ভুল করে। মীনাক্ষীরূপী অঞ্জলিকে সে কৌতুক করে বলে যে কমলেশ যে ফার্স্ট প্রাইজ পেয়েছে সে কথা সে সকাল 5টা থেকে জানে। আমার এই শ্রাবণী গল্পের মরাল কিন্তু এখানেই। কৌতুকের হলেও কদাচ মিথ্যে কথা বলিও না। প্রকাশ এটুকু মিথ্যার জন্য ফাঁসি কাঠে ঝুলতে বসেছিল। কারণ কথা শুনে রবি নিঃসন্দেহ হলো যে প্রকাশ ও কমলেশ দুজনে মিলে তার লটারির টিকিটটা চুরি করেছিল। কারণ প্রকাশ যদি ভোর 5টায় এত বড় খবরটা পেয়ে থাকে তাহলে সে হাসপাতালে সে কথা বলেনি কেন? দ্বিতীয়ত, টেলিফোনে মিথ্যা খবর দিয়ে সে রবিকে বাড়ি থেকে সরিয়েই বা দিল কেন? অমল আহত হয়ে হাসপাতালে আসাটা নিতান্ত কাকতালীয় ঘটনা। অন্তত তার 15-20 মিনিট আগে প্রকাশ টেলিফোন করেছিল রবিকে।
সুতরাং রবি চরম প্রতিশোধ নিতে প্রস্তুত হলো। টেলিফোনের কথা মুখে চাপা দিয়ে অঞ্জলিকে তখন সে জানালো, প্রকাশ সকাল 5টা থেকেই জানে কমলেশ প্রাইজ পেয়েছে। তখনই মুহূর্ত মধ্যে সে মন স্থির করে কমলেশকে সে শেষ করেছে। এরপর হত্যা অপরাধটা প্রকাশের স্কন্ধে চাপিয়ে দিতে হবে। তৎক্ষণাৎ সে অঞ্জলির মাধ্যমে প্রকাশকে হোটেলে আসতে বলে। ঠিক 3:30 পাঞ্চুয়ালিটির বিষয়ে বিশেষভাবে অবহিত করে। ভেবে দেখো কি দ্রুত সিদ্ধান্তে এসেছে সে। বোধ করি সে পরিকল্পনাটা মোটামুটি মনে মনেই ছকে রেখেছিল। প্রকাশ যে মুহূর্তে স্বীকার করল যে সেই সকাল 5টা থেকে এ খবরটা জানে, তৎক্ষণাৎ সে পরবর্তী পরিকল্পনাটা কার্যকরী করল। মোটর বাইক নিয়ে ফিরে গেল হোটেলে। বেলা তখন 2টো। খুব তাড়াতাড়ি সে 528 নম্বর ঘরে বসে লাঞ্চ সেরে নেয়। তারপর সুযোগ মতো মৃতদেহটা এ ঘর থেকে ও ঘরে নিয়ে আসে। বাথরুমে মৃতদেহটা রেখে বেরিয়ে আসে। ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে দেয়। তারপর ঘরের চাবিটি খামবন্ধ অবস্থায় কাউন্টারে জমা দিয়ে অদূরে খাপটি মেরে বসে থাকে। প্রকাশ যখন এসে খামটা নিয়ে উপরে উঠে গেল, তখন সে কমলেশের রিভলভারটা তার গাড়ির ভিতর রেখে চলে যায়। বলা বাহুল্য, সে রাত্রে সে মার্ডার ওয়েপনটাও রেখে আসে প্রকাশের বাড়িতে। আশা করি আমার গল্পের নটে গাছটি এতক্ষণে নিঃশেষে মুড়িয়ে গেছে। কারো কোনো অসঙ্গতি নজরে পড়ছে? সবাই এক মনে ভাবছে। রানী বলেন, তোমার এই আষাঢ়ে গল্পটা না 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 শ্রাবণী গল্পটা সত্যি কিনা তা কোনোদিনই জানা যাবে না। না গো। কে বললে জানা যাবে না? 3 মাসের মধ্যেই তা জানতে পারবে। 3 মাসের মধ্যেই ধরা পড়ে যাবে রবি বোস? যাবে। পুলিশের কাছে নয়, আমাদের 3 জনের কাছে। কেমন করে? ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির প্রাইজ ফলাফল ঘোষিত হওয়ার 3 মাসের মধ্যেই দাবি পেশ করতে হয়। ইতিমধ্যে পুলিশ যেই ফাইনাল রিপোর্ট দাখিল করে বলবে কমলেশ মিত্রের হত্যাকারীকে আর সন্ধান করা যাচ্ছে না, অমনি দেখবে রবি বোস তার ড্রয়ার থেকে একখানি লটারির টিকিট খুঁজে পাবে। কি আশ্চর্য! তার নম্বর C506909। তাই আমার প্রশ্নের জবাবে সে বলেছিল তার নিজের টিকিটের নম্বর সে আদৌ যাচাই করে দেখেনি। বলেছিল সেই টিকিটখানা বর্তমানে কোথায় আছে তা সে জানে না, ফেলেও দিয়ে থাকতে পারে। তখন হয়তো রবি একটা ডিনার থ্রো করবে। তাই নয়, বড় স্কেলে পার্টি দিক আর না দিক, সে আমাকে নিমন্ত্রণ করবেই। সুজাতা বলে, কেন? এত লোক থাকতে আপনাকেই বা বিশেষভাবে নিমন্ত্রণ করতে যাবে কেন? চক্ষু লজ্জায়। অত্যন্ত ধূর্ত সে, অত্যন্ত বুদ্ধিমান। তাই রবি জানে যে আমি জানি যে রবি জানে যে আমি জানি। সে আবার কি? তার মানে সেটা বোঝা ভারী শক্ত। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।